জীবনে প্রথমবার বাবা মায়ের মুখোমুখি দাঁড়িয়ে তাদের করা অন্যায়ের প্রতিবাদ করায় আজ আমি বাড়ি ছাড়া হলাম। অবশ্য বাড়ি ছাড়া বলে ভুল হবে, আমি নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়ে আলাদা থাকি, কারণ তাদের এমন অন্যায় মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি সবসময় মনে করি বাবা মাকে সম্মান করে চলা সব সন্তানের উচিত, কখনো তাদের মুখের উপর কথা বলাই উচিত না। তারা যা ভালো মনে করেন সেটাই মেনে নেওয়া উচিত, কিন্তু তারপরেও আমি সেটা করতে পারিনি, কারণ তারা এমন একটা ভুল করেছেন যে আমি মানতেই পারিনি। তাদের বিপরীতে কথা বলবো সেটা কখনোই ভাবিনি। আমি আমার বাবা মাকে সবার সামনে বলেছিলাম তারা ভুল ছিল, তাদের এমন করাটা অন্যায় ছিল, আর তাই প্রতিবাদেই তাদের আর আমার সম্পর্কের মধ্যে দেয়াল তৈরি হলো। আমি লন্ডনে পড়াশোনা করেছি, বাবা বড় ব্যবসায়ী, তাই টাকা পয়সা নিয়ে কখনোই ভাবতে হয়নি আমাদের। লন্ডনে যখন ছিলাম নিজের দেশকে খুব মিস করতাম। দেশে এসে আমি বাবার সাহায্য নিয়ে নিজে ছোট একটা কোম্পানি স্টার্ট করি। কিছু সময় লাগে ব্যবসাটা দাঁড় করাতে। এরপর শুরু হয় বাবা মায়ের চাপ, বিয়ে করার জন্য, আমার জন্য নাকি পাত্রী দেখছে, আমার নাকি বিয়ের বয়স চলে যাচ্ছে। অবশেষে অনেকটা সময় পর গিয়ে রাজি হই। বাবা মা হাজারটা মেয়ের ছবি আর ডিটেলস আমাকে দেয়। আমি বলেছিলাম আমার দেখার প্রয়োজন নেই, তাদের পছন্দ হলেই হলো, কিন্তু তারা বললেন আমার বিয়ে, তাই আমি পছন্দ করব, তারপর তারা সেটা দেখবেন। উপায় না পেয়ে আমি কয়েকটা ছবি এবং সাথে তাদের ডিটেলস দেখি। একটা মেয়েকে খুব ভালো লাগে, দেখতে খুব সাধারণ, আর অতটা বড় ঘরেরও নয়। জানি না কেন এই সাধারণ মেয়েটাকে আমার কাছে অসাধারণ মনে হলো। বাবা মাকে দেখলে তারা বলেন আর কোনোটা নয়। আমি বলি বিয়ে তো একটাই করব, তাই একটাই পছন্দ করলাম, দেখো তোমাদের পছন্দ না হলে বাদ দিয়ে দিতে পারো। বাবা মায়ের চেহারা দেখে বুঝতে পারি হয়তো মেয়েটাকে তাদের পছন্দ হয়নি। 2 দিন পর তারা মেয়েটাকে দেখতে গেলেন। আমার অফিসে কাজ থাকায় আমি যেতে পারিনি, তাই তারাই চলে যায়। ফিরে এসে আমাকে জানান যে তাদের মেয়ে পছন্দ হয়েছে। তাদের মুখ দেখে বোঝাই যাচ্ছিল এতটা পছন্দ আসলে হয়নি, কিন্তু হঠাৎ মত পাল্টানোর কারণ আমি বুঝিনি। মা বলেছিলেন যে মেয়েটা বড় কোনো বাড়ির নয়, কিন্তু দেখতে খুব মিষ্টি, তাদের খুব পছন্দ হয়েছে। শুনে খুশি হলাম, তারা সব ঠিক করে এসেছেন। আমার তো আগেই পছন্দ ছিল, তাই বারণ করার কোনো কারণও নেই। 2 সপ্তাহ পর আমার বিয়ে। এর মাঝে কয়েকবার মেয়েটার সাথে দেখা হয় এবং কথা হয়, কিন্তু একবারের জন্য আমি তাকে খুশি দেখিনি তার মুখে একটু হাসির ঝলক। ইনফ্যাক্ট না দেখেছি তার মুখে আমার জন্য ভালোবাসা, না দেখেছি আমার জন্য তার মাঝে শ্রদ্ধা নামক জিনিসটা। আমি ভেবেছিলাম হয়তো আমার মনের ভুল। দেখতে দেখতে অবশেষে বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন যখন কনের বাড়িতে যাই, আমাকে একটা রুমে বসতে দেওয়া হয়। বাড়িতে সাজ দেখেই বোঝাই যাচ্ছে যে তারা আমাদের থেকে অনেক কিছুই কম করেছে, কিন্তু তারপরে যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটু পর কনে মানে মাধবীলতা আমার রুমে আসে, বউয়ের সাজে সেজে আছে। আমি ওকে দেখে অবাক, কারণ এখন তো দেখা হওয়ার কথা না। তুমি এখানে? আপনার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না? হ্যাঁ বলো। আসলে কিভাবে বলি, বলো, সমস্যা নেই। আসলে আমি বলতে চাইছিলাম আপনারা যদি যৌতুকটা না নিতেন তাহলে আমার পরিবারের জন্য অনেক উপকার হতো। না হলে এই বিয়ের পর আমার বাবা মা সম্পূর্ণ পথের ভিখারি হয়ে যাবে। আমি তো শুনে অবাক, যৌতুক আবার কিসের? কি বলে ও? যৌতুক? হ্যাঁ, আপনার বাবা মা আসার পর আমাকে প্রথমে দেখেন, এরপর আমার বাবা মার সাথে কথা বলেন। তারা যা যা চাইছিলেন সব আমার বাবা মা মেনে নেন আমার সুখের জন্য। আমি আড়াল থেকে শুনে বাবা মাকে নিষেধ করলেও তারা আমাকে বলেন তারা সব ম্যানেজ করতে পারবে, আর এত বড় ঘরের সম্বন্ধ তারা ভাঙতে চাইছেন। আপনি কি বলবো, ওর কথা শুনে আমি অবাকের চরম পর্যায়ে। আমি তো যৌতুকের কথা জীবনেও ভাবিনি, আর এটা একটা সামাজিক অপরাধ। আমার বাবা মা এমন করেছে শুনে আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। মাধবীলতা আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে।
আমি তো বলতে যাব তার আগেই আমার মা এবং মাধবীলতার বাবা রুমে আসেন। মা এসে মাধবীলতার গালে একটা থাপ্পড় মেরে বসে। বিষয়টা নিয়ে ভাবিস না, এটা বড়দের ম্যাটার। আমি মায়ের কথা শুনে অবাক। মাধবীর বাবা বিষয়টা মোটেও পছন্দ করেনি। আপনি কি করলেন? আমার মেয়ের গায়ে আমরা কখনো হাত তুলিনি, আর আপনি বিয়ের আগেই আমার মেয়েকে মারলেন। আপনাদের বাড়িতে বিয়ে দিলে আমার মেয়ের সাথে কি না জানি করবেন। দেব না বিয়ে আপনার বাড়িতে। এসব দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। এর মাঝেই বাবা এসে মায়ের কথা শুনে সেও মাধবীর বাবাকে বকাবকি করতে থাকেন। এসব দেখে মাধবী তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি তাদের দিকে তাকিয়ে আছি। অবশেষে সইতে না পেরে আমি চিৎকার করে বলে উঠি, প্লিজ আপনারা থামুন। সবাই আমার দিকে তাকিয়ে আছে। মা, ওনারা যা বলছে তাকে সত্যি? তোমরা জোর চেয়েছ? আরে না, তাদের বলছিলাম যে কিছু বিষয় হেল্প করতে। এগুলা হেল্প? আর আমাদের কিসের অভাব আছে মা? দেখ, তুই কিন্তু নিজের মায়ের সাথে উঁচু গলায় কথা বলছিস, বেয়াদবি করবি না। মা, বাবা, আমি কখনোই তোমাদের সাথে কোনো কিছু নিয়ে তর্ক করি নাই, কিন্তু এটা তোমাদের ভুল হচ্ছে। এখন তুই আমাদের ঠিক ভুল শিক্ষা দিবি? না বাবা, তোমরা আমার বড়, তোমরা আমার থেকে বেশি বুঝো যে কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু তোমরা ভুল করছো। যৌতুক নেওয়াটা আমি কিছুতেই মানতে পারবো না। মিস্টার মাধব বাবার কাছে গিয়ে তার হাত ধরে ক্ষমা চায়। সে কিছুই বলেনি। আরও বলি যে তার কথা রাখবো, আমরা এখনই চলে যাব। আর প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন। আমি কখনো ভাবিনি আমার বাবা মা এমনটা করবেন। আপনি প্লিজ আপনার দিকটা দেখবেন। আমি সবাইকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি। তুই আমাদের সম্মান এভাবে নষ্ট করবি? না মা, আমি তোমাদের কোনো সম্মান নষ্ট করিনি, বরং তোমরা নিজেরাই করেছো। এরপর তাদের নিয়ে বাসায় চলে আসি। মা বাসায় এসে আমাকে একটা চড় মারেন আর বলেন, তোর মতো সন্তান আমি জন্ম না দিলেই ভালো হতো। এভাবে কেউ সবার সামনে বাবা মায়ের সম্মান নষ্ট করে, তাদের জন্য আমাদের সাথে এমন ব্যবহার করলি। নিজের বাবা মার থেকে অন্যের দাম বেশি হয়ে গেল। আমি আর কিছুই বলিনি। এরপর থেকে তারা আমার সাথে আর কথা বলেন না। আমিও তাদের রাগ আর ভাঙতে চাই না। আজকে বাবা মা এসেছেন। আমি ভাবলাম হয়তো তারা তাদের ভুল বুঝতে পারছেন, কিন্তু না। বাবা এসে বললেন যে তারা আমাকে মাফ করবেন যদি আমি ক্ষমা চাই, আর তারা যেভাবে চান সেভাবে বিয়ে করি। কিন্তু আমি তো ভুল করিনি, আর তাদের ইচ্ছা মানে কি সেটাও জানি, কিন্তু আমি কখনোই এমন অন্যায় মানতে পারবো না। বাবা এটাও বলেন যদি আমি তাদের কথা মতো বিয়ে না করি তো তারা আমাকে সন্তান হিসেবেই মেনে নেবেন না, আমাকে ত্যায্য পুত্র করবে। আমি হাসি দিয়ে 2 দিন পর নিজের বাড়ি থেকে বের হয়ে চলে আসি। একটা ছোট্ট বাড়ি কিনে নেই। এর থেকেও বেশি সামর্থ্য ছিল, কিন্তু আমি চাইনি, কারণ আমি একা মানুষ। এরপর বাবা একদিন ফোন করে বলেছিলেন আমি যেন বাড়ি ফিরে যাই, কিন্তু আর যাওয়া হয়নি, কারণ তারা এবারও বলেছিলেন তাদের কথাই মেনে নিতে। এভাবে প্রায় 4 মাস কেটে গেছে। আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, কিন্তু বাবা মা আমাকে বলেন নাই। ছোট ভাই বাবা মার বিপরীতে কিছু বলেনি। আমাকে ফোন দিয়ে বলেছিল যেন আমি আসি বিয়েতে, কিন্তু ওকে বলেছিলাম যে তোর উপহারটা আমার কাছ থেকে একদিন এসে নিয়ে যাস। ওর সাথে আমার সম্পর্ক বরাবরই ভালো। বাড়িতে কারোর সাথে কথা না হলেও ওর সাথে ঠিকই কথা হয়। এরপরও বুঝতে পারে, তাই বলে বিয়ের পর ঠিকই বউ নিয়ে আসবে। ভাইটা আমার থেকে 3 বছরের ছোট, কিন্তু বাবা মা হয়তো রাগের মাথায় বিয়ে দিয়ে দিয়েছে। ও বাবার সাথে ব্যবসা দেখাশোনা করে। আমি জানি ও একদিন খুব ভালো ব্যবসায়ী হবে, অনেক পরিশ্রম করতে পারে। এদিকে আমি নিজের কাজে নিজের দিকেই মন দিলাম। আজকে অফিসে কাজের চাপ কম, আবার আজকে কয়েকজন নতুন লোক জয়েন করেছেন। জয়েনের সময় ছিলাম না, সব ম্যানেজার দেখেছে। আমি আমার চেম্বার থেকে বাইরে তাকিয়ে আছি আর দেখছি তাদের, কিন্তু একটা চেহারা আমার চোখে আটকে গেছে। আমার পলক দৃষ্টি সবকিছু আটকে যায়। সেই চেনা চেহারা। প্রথমে নিজের বিশ্বাসই হয়নি। হ্যাঁ, এটা মাধবী ছিল, কিন্তু ও এখানে। আমি কিছুই বুঝতে পারিনি। সে এসে সবার সাথে হাই হ্যালো করছিল। আমি আমার অফিসে দাঁড়িয়ে আছি চুপচাপ।
কি বলবো জানি না। নিজের চোখ দুটোকে বিশ্বাসই করতে পারছি না, কারণ ও আমার কোম্পানিতে আসবে সেটা কিভাবে সম্ভব। আমি মনে করেছিলাম হয়তো কোথাও ভুল হচ্ছে, তাই কিছুক্ষণ পর আমি ফোন দিয়ে একজন স্টাফকে বলি নতুন রিক্রুটদের লিস্টটা নিয়ে আসতে। একটু পর সবগুলো নিয়ে এলে আমি দেখাশোনা শুরু করি। অনেকগুলো দেখার পর একটাই আমার চোখ আটকে যায়। হ্যাঁ, মাধবীলতার ছবি। এরপর আমি সব ডিটেলস দেখলাম, সব মিলে গেছে। নিজের মাঝেই প্রশ্ন ঘুরছে, ওকে জানেই না এইটা আমার কোম্পানি, নাকি জেনেও? একটু পর বের হলাম। আমাকে দেখেই প্রথমে মাধবী দাঁড়িয়ে গেল, মনে হলো ভূত দেখেছে যেন। সাথে সাথে বাকি স্টাফরা দাঁড়িয়ে যায়। মাধবীলতা সবার দিকে তাকাচ্ছে, ও যেন বুঝতে পারছে না কি হচ্ছে। আমি বারবার চাইছিলাম ওর দিকে না তাকাতে, কিন্তু চোখ দুটো বারবার ওর দিকেই চলে যাচ্ছিল। মাধবী আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আমি এখানে এসেছিলাম নতুনদের সাথে পরিচিত হতে, কিন্তু ওর জন্য কিছুই বলতে পারছিলাম না। সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি কিছু বলবো। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিলাম এবং নিজের মনকে বলছি, আগে সবাইকে সবকিছু বলি, তারপর ভাববো কি হচ্ছে এখানে। তাই আমি বলা শুরু করি, আপনারা যারা এখানে নতুন জয়েন করেছেন তারাই অফিসটাকে সবার মতোই আপন করে নেবেন এবং নিজের সর্বোচ্চ দিয়ে আরও উপরে নিয়ে যাবেন। সবার সাথে ভালো ব্যবহার করবেন, এটাই সবার কাছে আমার অনুরোধ থাকলো। এরপর সবাই ছোট্ট করে হাততালি দিল। নতুন সবাই এসে আমার সাথে কিছুক্ষণ কথা বলে যে যার মতো নিজেদের ডেস্কে চলে গেল, কিন্তু মাধবীলতা আসেনি। ওর জায়গা থেকে ও এক পাও কোথাও নড়েনি। আমি ভেতরে গিয়ে মাধবীলতার ফাইলটা নেই, দেখে হেসেই ফেলি, কারণ 6 মাসের অ্যাগ্রিমেন্ট এসেছে। ওর কোয়ালিফিকেশন খুব ভালো। সেদিন অনেকবার মাধবীলতার দিকে তাকিয়েছিলাম। ওর ডেস্কটা এমন এক জায়গায় ছিল যা আমার রুম থেকে খুব ভালোভাবে দেখা যায়। আজকে আর কাজে মন বসাতে পারলাম না। পুরনো সবকিছু কেমন যেন নতুন লাগছে, সবকিছু মনে পড়ছে। তাই আমি বাসায় চলে যাই। যাওয়ার সময় মাধবীলতা আমার দিকে এক পলকে তাকিয়েছিল। বাড়িতে এসে আমি ভাবছি, ও কি সত্যি জানে না নাকি জেনেই এসেছে? কিন্তু ওদের অবস্থা তো এতটাও খারাপ নয় যে ওকে কাজ করতেই হবে। আমি কোনো কারণই খুঁজে পাচ্ছিলাম না। পরের দিন অফিসে যেতেই ম্যানেজার আমার অফিস রুমে চলে আসে। স্যার, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? স্যার, আমাদের ডিজাইনার গতকাল নতুন জয়েন করেছেন, কিন্তু কেন জানি সে এখানে কাজ করবে না বলেছেন। তার বায়োডাটাটা খুব ভালো, তাই তাকে কন্ট্যাক্টে রাখা হয়েছে। পরবর্তীতে তাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হবে, কিন্তু সে চলে যেতেই চাইছেন। আমি অনেক কষ্টে বুঝিয়ে রেখেছি, আপনি একটু কথা বলুন, হয়তো কোনো সমস্যা হয়েছে। আপনি প্লিজ ম্যানেজ করুন। নাম কি তার? মাধবীলতা মিলি। আমি ম্যানেজারের দিকে তাকিয়ে আছি। ম্যানেজার কিছুই বলছে না আমার এমন চাহনি দেখে। ঠিক আছে। এরপর ম্যানেজার গিয়ে মাধবীকে পাঠিয়ে দেয়। মে আই কাম ইন? আসুন, বসুন। মাধবী বসে পড়ে। সামনে এসে আর আমার দিকে তাকাচ্ছে না। ভালো আছে? হ্যাঁ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক এরপর কিছুক্ষণ নীরবতা, কেউই কিছু বলছে না। হয়তো অফিসিয়ালি কথা বলার কথা, কিন্তু তাও হচ্ছে না। আমরা একে অন্যকে দেখে যেন সেই জায়গাতে আবার চলে গিয়েছি। পুরনো সবকিছু মনে পড়ছে হয়তো। একটু পর মাধবী নীরবতা বলেই মাথাটা নামিয়ে নেয়। আমি বুঝতে পারি আমার অফিসে কাজ করবে, আমার সামনে থাকবে, হয়তো এটা ওর ভালো লাগছে না। আপনি রিজাইন করছেন? কিন্তু আপনি নাকি খুব ভালো ডিজাইনার। দেখুন, রিজাইন করতে চাইছি কারণ হয়তো আপনার পছন্দ হবে না আমাকে বা আমার কাজ। হয়তো আমারও ভালো লাগবে না এখানে কাজ করতে, কিন্তু আমি চাইলেই যেতে পারি এগ্রিমেন্টের জন্য। আপনি চাইলে করতে পারেন কাজ, আই প্রমিস ইউ। আমি আপনার জন্য কখনোই বাধা হব না। জাস্ট আমার কোম্পানির আরও উচ্চ স্থানে নিয়ে যাবেন। আই নিড টু হ্যাভ আ বেটার পজিশন উইথ ইউ। মাধবী চুপচাপ বসে আছে, আমিও। হয়তো কিছু ভাবছে, কিন্তু কি সেটা আমি জানি না। কিছুক্ষণ পর
আমি উঠি, আমাকে বলে এটা চলে যায়। একটু পর ম্যানেজার এসে বলে যে ওনাকে মেনে গেছে। শুনে খুশি হব নাকি বুঝতে পারছি না। মনে মনে ভাবছি আমি মনে হয় প্রথম বস যার কর্মচারী তার সামনেই তাকে বলেছে যে তার সামনে থাকা তার পছন্দ নয়। কিন্তু আমি খুব স্বাভাবিকভাবে নিয়েছি, কারণ সব জায়গায় অফিসিয়াল ব্যাপারটা কাজ করে না। এরপর ও ওর ডেস্কে বসে কাজ করছিল। আমি মাঝে মাঝেই দেখছিলাম খুব মনোযোগ দিয়ে কাজ করছে। বুঝলাম নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস। প্রতিদিন ওর কাজের গতি দেখছি খুব ভালো। ও ওর নিজের কাজে মনোযোগী। অফিসের কাজের মাঝে সময় কিভাবে যায় বোঝাই যায় না। দিন শেষে বাসায় এসে একা হয়ে পড়ি। এতগুলো দিন খুব একা ছিলাম, কিন্তু কেন যেন এখন ওর কথা ভেবে রাতটাও হঠাৎ কেটে যায় ঘুমের মাঝে। মাঝে মাঝে ভাবি যে ও বিয়ে করেনি কেন আবার, কারণ ওর সিভিতে তো সিঙ্গেল দেয়া ছিল। কিন্তু জিজ্ঞেস করার অধিকারটাই তো নাই, কিভাবে করব? এখন তো চাইলে বস হিসেবে ওকে জিজ্ঞেস করতেই পারে, কিন্তু সেটা হবে আমার পজিশনের ফায়দা নেয়া, আর ও এটা পছন্দ করবে না সেটা আমি জানি। আমি বুঝতে পারছিলাম না কখনো জিজ্ঞেস করতে পারবো কিনা, তাই জিজ্ঞেস করার চিন্তাটা বাদ দিয়ে কাজে মন দিলাম। কিন্তু মন থেকে চিন্তাগুলো যাওয়ার নামই নিচ্ছে না। কিছুদিন পর একটা বড় প্রজেক্ট পড়েছে হাতে। অফিসে খুব কাজ। কয়েকটা দিন আমার উপর দিয়ে কি যাবে তা নিজেও জানি না। কাজের চাপের জন্য অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু আমার চিন্তা নাই। বাড়িতে তো আর কেউ আমার জন্য অপেক্ষা করছে না। বাবা মা মনেই করে না হয়তো। যখনই আমার অফিসের রুমটা থেকে বের হয়েছি দেখি যে মাধবী বের হচ্ছে। আমরা একদম সামনাসামনি পড়ে যাই। মাধবী আমাকে দেখে প্রথমে থেমে যায়, পরে আবার বাইরে চলে যায়। আমি ভাবছিলাম কাজটা কয়েকজনের একটু বেশি করতে হয় হয়তো, তার মাঝে মাধবীও আছে। আবার ওর জন্য এই জায়গাটা নতুন, এখনই এতটা প্রেশার। এসব ভাবা বাদ দিয়ে বাইরে চলে এলাম। কিন্তু বাইরে গিয়ে দেখি যে কোনো গাড়ি নেই, একদম নির্জন প্রায়। মাধবী কিভাবে যাবে? আমি আবার গাড়ি নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখি মাধবী দাঁড়িয়ে আছে। কোনো দিকে কোনো গাড়ি নেই। এখন একটা মেয়েকে কিভাবে একা ছেড়ে যাই? কিন্তু অন্য কেউ হলে খুব সহজে কথা বলা হতো, কিন্তু ওর সাথে কিভাবে কথা বলবো তাই বুঝছিলাম না। যাই হোক, একা রেখে কিভাবে যাব? এটা করা একবারেই ঠিক হবে না। তাই সাহস করে ওকে ডাক দিলাম, শুনুন। মাধবী আমার দিকে তাকালো, হয়তো আমাকে আশা করেনি এখানে। দেখুন, অনেক রাত হয়েছে, এখন গাড়ি পাওয়া যাবে না। ক্যান আই ড্রপ ইউ? না না, আপনার কষ্ট করতে হবে না, আমি ম্যানেজ করতে পারবো। প্লিজ, আপনি না হয়ে এখানে অন্য যে কেউ হলে আমি একই কাজ করতাম। প্লিজ না করবেন না। এই সময় আপনাকে রেখে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। আমার মন একদম সায় দিচ্ছে না। মাধবী কিছুক্ষণ চিন্তা করলো, কি যেন চিন্তা করে পরে উঠে পড়ল। আমি ভাবলাম যাক, ভালো হলো, না হলে আমি চিন্তায় পড়ে যেতাম। হয়তো অন্য কেউ হলেও আমার সেম অবস্থাই হতো। আমি ওর বাড়ির ঠিকানা জানতাম, তাই আমি দিয়ে আসি। কিন্তু রাস্তায় কেউ কারোর সাথে একটা কথাও বলা হয়নি। শেষে মাধবী যাওয়ার সময় শুধুমাত্র ধন্যবাদ বলেছে। আমি বাসায় চলে আসি। পরের দিন আমার থেকে মাধবীর কাজ বেশি ছিল। আমি নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম, জানতাম ও মাইন্ড করবে, কিন্তু কেন যেন মনে হচ্ছিল ওকে রেখে যাওয়া ঠিক হবে না। প্রায় 30 মিনিট পর বেরিয়ে আসে। আমাকে দেখে একটু থমকে যায়, আবার নিজের জায়গায় যায়। আজকেও গাড়ি নেই। আজকে আরো বেশি করে রিকোয়েস্ট করে উঠিয়ে ফেলি। আবারও সেই রাস্তা, আবারও সেই নীরবতা। কিছুক্ষণ পর আমরা জ্যামে আটকে যাই। আমার অনেক প্রশ্ন ছিল, কিন্তু কিভাবে করে নিজেকে বুঝালাম যে জিজ্ঞেস করে ফেল, কি আর হবে? আপনি বিয়ে করেননি আর? মাধবী হয়তো প্রশ্নটার জন্য প্রস্তুত ছিল না। একটু পর বলা শুরু করলো, না, আমার ইচ্ছা এখন নিজে কিছু হব। এরপর প্রায় 15 মিনিট দুইজন চুপ। এরপর মাধবী প্রশ্ন করলো, আপনি করেননি? মিসেসের নাম কি? না, আর করিনি, ইচ্ছা নাই এখন আর।
মাধবী কেমনভাবে যেন তাকিয়েছিল, আমার বোঝার বাইরে। এরপর আর থা হয়নি। পরের দিন থেকে ও নিজেই গাড়ি নিয়ে এসেছিল, তাই আর কথা বা একসাথে যাওয়া হয়নি। কিন্তু আমি কেন যেন মিস করছি একসাথে যাওয়া। প্রায় 1 মাস পর আমাদের প্রজেক্ট শেষ হয়, বড় একটা সফলতা। আর যে সব থেকে বেশি কাজ করেছে সে হলো মাধবী। সবাই মাধবীকে কংগ্রাচুলেট করছিল। এখন বস হিসেবে আমি যদি না করি খুবই খারাপ দেখায়। আমিও সবার সামনে ওকে থ্যাঙ্কস বলি। এভাবে প্রায় আরও কিছু সময় চলে যায়, কিন্তু আমাদের মাঝে কথা হয়নি বললেই চলে। মাধবীও খুব ভালোভাবে কাজ করছে, ওর কাজের ধরনগুলো সব ঠিক ছিল বলা যায়। কিন্তু সময়ের সাথে সাথে ওর প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। যেমন কাজের ফাঁকে ওকে দেখতাম নিজের অফিসে বসে, মাঝে মাঝে এমনি ঘুরে আসতাম সবার থেকে শুধু ওকে দেখতে। এগুলোর কোনো কারণ নেই, তবুও করতাম। বাড়িতে আমি একা মানুষ, সব স্মৃতিগুলো নিয়েই আমার বেঁচে থাকা। কিন্তু এখন যেন ওকে নিয়ে ভাবনাগুলো, এর কোনো নাম আমি দিচ্ছি না, শুধু অনুভব করে যাচ্ছি। কিন্তু মাধবীর সাথে কোনোভাবেই কথার সুযোগই হচ্ছিল না আমার। মাধবী আমার উপর রাগ কিনা সেটাও আমি জানি না, কারণ রাগ হলে হয়তো যা বলতাম বা রিকোয়েস্ট করতাম থাকতো না, আমাদের অফিসে সে থাকতোই না। আর আমি তো কোনো ভুল করিনি, বরং তখন আমি আমার শ্রেষ্ঠ মনুষ্যত্বের পরিচয় দিয়েছিলাম। কিন্তু তারপরেও যা হয়েছে তার ওর মনে কাটা দিতেই পারে, এর জন্য আমি ওকে একটুও দোষ দেই না। কিন্তু কিছুদিন পর কথা বলার সুযোগ চলে আসে। ভাগ্যের কি লীলা খেলা যে আমাদের একটা প্রজেক্টে মাহির কাজ ছিল অনেক বেশি, আর কাজের জন্য আমাদের বেশিরভাগ সময় একসাথে থাকতে হবে। আমি খুশি ছিলাম কিনা জানি না, তবে ছিলাম কিছু একটা যা প্রকাশ করা যাবে না কখনোই। কিছুদিন পর কাজ শুরু হলে মাধবী প্রথম যখন আমার কেবিনে আসে তখন খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, আমিও সেম। মাধবী কথা শেষ করে বা ফাইলগুলো দেখিয়ে তাড়াতাড়ি চলে যেত। প্রায় কয়েকদিন এভাবে চলার পর আমি ওকে বলে দিই যেন ও আর নক না করে চলে আসে, কারণ দেখা যেত ঘন্টায় একবার হলেও মাঝে মাঝে তারও বেশি আসা হতো। কিন্তু মাধবী সবসময় নক করে আসতো। অন্য কেউ হলে হয়তো তা মেনে নিত, কিন্তু মাধবীর জন্য কষ্টকর। এখন বুঝতে পারি মাধবী আমার জন্য ওর কাজ থেকে একটু ডিস্ট্র্যাক্ট হচ্ছে, যা আমি একদমই চাইছিলাম না। যাই হোক, ওর লাইফের এত বড় একটা ধাক্কার কারণ আমি ছিলাম। আমি যদি এখন সেটা না বুঝি তাহলে হবে না। তাই যখন এবার মাধবী আমার রুমে আসে আমি ওকে বলি, আপনাকে কিছু কথা বলি যদি মাইন্ড না। হ্যাঁ বলেন। দেখুন, কথাটা কিভাবে নেবেন আমি জানি না, বাট আমি জানি আপনি আমার জন্য ডিস্ট্র্যাক্ট হচ্ছেন। আপনি চাইলে আমি আমার পরিবর্তে অন্য যে কাউকে দিয়ে কাজটা করাতে পারি, যদিও এটা আমারই কাজ। কিন্তু সত্যি বলতে এভাবে থাকায় জানি আপনার জন্য বিরক্তিকর। মাধবী মাথা নিচু করে আছে। দেখুন না, যা হয়েছিল তা এখন তার পাল্টানো যাবে না, আর আমি ক্ষমাও চেয়েছিলাম। যদিও ক্ষমার অযোগ্য কাজই হয়েছে সব, কিন্তু সেটা কাজের মাঝে এসে পড়ুক আমি সত্যি চাই না। মাধবী কিছুক্ষণ চুপ থেকে, বসতে পারি? হ্যাঁ বসুন। দেখুন, আসলে আপনাকে নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু মাধবী কিন্তু বলে অনেকক্ষণ চুপ, একটু পর আবার বলে, কিন্তু সবকিছু একটা ক্ষতের মতো আছে, যার কারণ আপনি নন। আমি জানি, কারণ আপনি যা করেছিলেন তা কোনো ছেলেই হয়তো করতে পারে না, এবং এত বড় একটা ঘটনার পর আমার অনিচ্ছায় এমন হয়। কিন্তু আরেকটা কারণ হলো আপনার সামনে নিজেকে অপরাধী লাগে, কারণ দেখুন আমি কাজের কোনো সমস্যা হতে দিব না। আই প্রমিস ইউ, আমি আমার কাজটাকে খুব ভালোবাসি, কোনো কিছুতেই সেটা নষ্ট হতে দিতে পারবো না। আমি আর কোনো কথা বাড়াইনি, কারণ এখন সময় দিতে হবে মানাতে সবকিছু নিয়ে। আমার সামনে হয়তো ওর ক্ষতগুলো বারবার ব্যথা দেয়, কিন্তু আমি চাইলেই কিছু করতে পারবো না।
তাই আমি সময়ের উপর ছেড়ে দিয়েছি। এরপর থেকে মাধবী কিছুদিন আগের মতো হলেও আস্তে আস্তে ঠিক হচ্ছিল বোঝা যাচ্ছে, কারণ আগের মতো ওর বিরক্ত বোধ বা যা ছিল সেটা কমে গেছে। আর ওর কথা শুনে বুঝলাম আসলেই ও আমাকে সেই ঘটনার দোষ দিচ্ছে না হয়তো, কিন্তু ঘটনাটা এতটাই বড় ছিল যা ওর মনে এতটাই বড় ক্ষত করেছে যে এখন আমাকে হয়তো দোষ না দিলেও আমি কিছুটা দোষী। কিন্তু নিজেকে অপরাধী মনে করার কোনো কারণ আমি জানি না, এর উত্তর আমার কাছে নেই। তখন হয়তো জিজ্ঞেস করিনি, কিন্তু ও কেন নিজের সামনে দোষী মনে করে এই প্রশ্নটা নিজের মাঝে রয়ে গেল। কখনো জানতে পারবো কিনা তাও আমার জানা নেই। আজকে অফিসে কাজ কিছুটা কম, সবাই যার যার মতো কাজ করছে। আমি অনেকক্ষণ ধরে কিছু ফাইল দেখছিলাম আর তাদের মাঝে কি ঠিকঠাক করতে হবে বা আরও কি কিছু অ্যাড দেওয়া লাগবে কিনা সেগুলো দেখছিলাম এবং নোট করছিলাম। সকাল থেকে ফাইলের দিকে তাকিয়ে ঘাড় একদম ব্যথা হয়ে গেছে, তাই একটু দাঁড়ালাম কাজগুলো রেখে। অফিসের সবার দিকে তাকালাম। ম্যানেজারের কেবিনে ম্যানেজার নেই, স্টাফরাও সবাই নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বাজে। বুঝলাম সবাই লাঞ্চ করতে ক্যান্টিনে গেছে। খাবারের কথা ভাবতেই মনে হলো কতদিন হয়ে গেল বাড়ি। মাঝে মাঝে আমাদের ম্যানেজার সাহেবের স্ত্রী আমার জন্য রান্না করে খাবার পাঠান, কিন্তু অনেকদিন হলো সে নাকি অসুস্থ, তাই আর কপালে অনেকদিন ধরেই বাড়ির খাবার জোটেনি। আমার 3 বেলার খাবার অফিসের ক্যান্টিনেই হয়, কিন্তু এখন খাওয়ার মুড একদমই নেই। ভাবলাম একটু ঘুরে আসি এবং হালকা কিছু খেয়ে নিই, নাহলে পরবর্তীতে বেশ ক্লান্ত লাগবে। তাই ক্যান্টিনের দিকে গেলাম। গিয়ে দেখি সবাই এখানেই। আমাকে দেখেই ছোটু দৌড়ে আসে। ছোটু আমাদের ক্যান্টিনের চালকের ছেলে, সবাই ওকে মজা করে ছোটুই বলে। সবসময় কাজ করে না, স্কুল ছুটির দিন আসে আর বাবাকে সাহায্য করে। খুবই দুষ্টু, তাই সবাই পছন্দ করে আর আদর করে। কিরে ছোটু? না, আজ স্কুল বন্ধ। আচ্ছা, তুমি কি খাবে? 1 কাপ কফি আর একটা স্যান্ডউইচ। ছোটু দৌড়ে যায় আর আমি বসবো সেটার জায়গা খুঁজছিলাম, কিন্তু একদম শেষের দিকে আছে, সামনে ফাঁকা নেই। যেই দেখছে দাঁড়িয়ে যাচ্ছে, আমি সবাইকে বসিয়েই যাচ্ছি। একটু পর একটা টেবিলের সামনে আমি দাঁড়িয়ে যাই। মাধবী লাঞ্চ বক্স পাশে রেখে ল্যাপটপে কাজ করছে। প্রথমে খেয়াল করেনি, যখন দেখে তখন তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। আরে রে, দাঁড়াতে হবে না, এখানে বস হিসেবে না দেখলেও চলবে। আসলে কিছু কাজ নিয়ে একটু সমস্যায় আছি, তাই কাজের ওই দিকটায় খেয়াল ছিল। দেখুন, কাজের সময় কাজ, এখন লাঞ্চের সময়, তাই কাজটা রেখে খেয়ে নিন আগে। জি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। না না, আমি অন্য কোথাও বসতে পারেন, সমস্যা নেই। আমি একাই বসি। তাই আর কি বসে পড়লাম। সচরাচর ক্যান্টিনে আসি না, নিজের খাবারটা কেবিনে নিয়ে খাই। মাঝে মধ্যে আসি। বসতেই ছোটু আমার কফি এবং স্যান্ডউইচ নিয়ে আসে। ধন্যবাদ ছোটু। এরপর ছোটু দৌড়ে চলে যায়। মাধবী একবার আমার দিকে আবার কফির দিকে তাকাচ্ছে, কিছু বলছে না। আমিও ফোনে নিউজ পড়ছি আর কফির কাপে চুমুক দিচ্ছিলাম। মাধবী কিছুক্ষণ পর জিজ্ঞেস করে, এই সময় এগুলো বাড়ি থেকে খাবার আনলেই পারতেন। আমি কথাটা শুনে হেসেই ফেলি। মাধবী উত্তরের অপেক্ষায়। আসলে আমি বাড়িতে থাকি না, 5 মাস হলো, তাই খাবারগুলো এখানে খাওয়া হয় প্রতিদিন। বাড়িতে থাকেন না মানে? না, ও কিছু। আর কিছুই বলেনি। মাধবী মনে হয় এই প্রথম নিজ থেকে আমার সাথে এতগুলো কথা বলল। হয়তো প্রতিদিন একসাথে কথা বলে এবং কাজ করে, সেই বিরক্তিবোধ আজ আর। কিছুক্ষণ পর ও ওর লাঞ্চ বক্সটা আমার দিকে এগিয়ে দিল। বলল, আপনি প্লিজ আমার লাঞ্চ বক্স থেকে নিয়ে নিন, আমি একটু পর খাবো। দেখলাম বিরিয়ানি, এমনিতেই আমার খুব পছন্দের, আবার বাসায় বানানো, খুব ইচ্ছা। কিন্তু ও বলে ওর সমস্যা হবে না শেয়ার করতে, তাই আমি আর না করিনি। ও একটা চামচ দিল। আমি এই প্রথম চামচ মুখে নিয়েই দেখি, ওয়াও, অসাধারণ। আন্টি খুব ভালো রান্না করেন। কিন্তু মাধবী দেখলাম কিছুই বলছে না। আন্টির রান্না আসলেই ভালো। আসলে রান্নাটা আমি করেছি। আমি খাওয়া রেখে মাধবীর দিকে তাকালাম। কিছুক্ষণ চুপ থেকে বলি, ধন্যবাদ।
এরপর আবারও নিউজের দিকে তাকিয়ে খাচ্ছি। কিছুক্ষণ পর মনেই নেই এর অর্ধেক খাবার মাধবীর জন্য রেখে দিতে হবে। প্রথম চামচ খাওয়ার পর পেটে যেন ক্ষুধা দ্বিগুণ বেড়ে গেল। একটু পর চামচটা বক্সে রেখে দেখি কিছুই নাই। আমি তাকিয়ে দেখি সম্পূর্ণটা শেষ করে ফেলেছি। আমি মাধবীর দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি তো লজ্জায় শেষ, কারণ খেতে দিল সে আর আমি শেষ করে দিলাম। আমি যে কি বলবো কিছুই আর বেরোচ্ছে না মুখ দিয়ে। অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে, সরি আসলে খুব ক্ষুধা পেয়েছিল আর অনেক মজার ছিল, তাই কখন যে শেষ করে ফেলেছি খেয়াল করিনি। মাধবীর পর আমার দিকে তাকিয়ে হঠাৎ হেসে দিল। এই প্রথম আমি মাধবীকে এভাবে হাসতে দেখলাম। ওর হাসিটা আসলেই সুন্দর। আমি ওর হাসির দিকে তাকিয়ে আছি। ও হাসি এ নিয়ে সরি বলতে হয়? খেয়েছেন ভালো কথা, নষ্ট তো আর করেননি। আর এমনিতেও আজকে বেশ একটা ক্ষুধা। কি বলবো, আমি লজ্জায়। একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ করুন। আপনি নিজের বাড়িতে না থাকলে কোথায় থাকেন এবং খাবারের কি হয়? একটা ছোট বাড়ি নিয়েছি, আর দেখা যায় অফিসে সব খাবার খাওয়া হয়। রাতে এখান থেকে প্যাক করে নিই বা গিয়ে হালকা কিছু নিজেই রান্না করে খাই। বেশিরভাগ সময় না খেয়েই থাকি। মাধবী আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি খুব অসহায়। কাজের বুয়া তো আছেন, সে ঘর পরিষ্কারের জন্য, খাবারের জন্য রাখিনি, কারণ সবার খাবার আমার ও মাধবীর দিকে দেখে মনে হচ্ছিল আরো কিছু বলবে, কিন্তু বলছে না। এরপর সবাই সবার কাজে চলে যায়। ওর সাথে এতটা কথা বলে নিজের এতটা হালকা লাগছে যে ওর মনের গম্ভীর ভাবটা হয়তো কমেছে। কাজ করার সময় এক গ্লাস পানি হাতে নিয়ে যেই পান করতে যাব, মাথায় একটা কথা হঠাৎ এলো। ইস, ওর সাথে যদি বিয়েটা হতো তাহলে কত ভালোই হতো। তখনই কাশতে কাশতে সব পানি ফেলে দিই। কি সব ভাবছি, নিজেকেই নিজে প্রশ্ন করছি। এরপর আবার নিজের কাজের দিকে মন দেই, কিন্তু মাথা থেকে কথাটা যাচ্ছিলই না। প্রায় 1 ঘন্টা পর মাধবী আসে। ওকে দেখে মাথায় আবার একই চিন্তা আসছে। ওর সাথে বিয়েটা হলে কতই না ভালো হতো। হাতে ফাইল না থেকে খাবারের বক্স থাকতো, আর ভেতরে ঢুকেই বলতো। আমি নিজেকে কি বলি, থাম, কি শুরু করলি? আমি ওর দিকে তাকিয়ে হাসছি বেকুবের মতো। ও হাসি দেখে দাঁড়িয়ে যায়, কি বলবে নিজেও জানে না। নিজেকে নিজে থামাই আর মাধবীর ফাইলটা দেখি। এখন প্রায় প্রতিটা সময় এভাবেই মাথায় ভাবনাগুলো দৌড়ায়, কিন্তু আমার সকল চেষ্টা বৃথা যাচ্ছে। চেষ্টা করেও থামাতে পারি না। এই তো কিছুদিন আগে ওর কথা মনে হলে ভাবতাম আমাদের জন্য কত বড় কষ্ট পেয়েছে। এখন ওকে নিয়ে সব ভাবনা আমার, কিন্তু কোনো উত্তর পাওয়া হয় না প্রশ্নগুলোর। যতই নিজেকে সামলাই, মাধবীর সামনে আসলেই আমার ভেতর দিয়ে কি যে শুরু হয় নিজেও জানি না। হঠাৎ রাতে খুব জ্বর হয় আমার, যা সকালে কিছুটা কমলেও অফিসে যাই না। ম্যানেজার ফোন দিলে বলে দেয় আমার অবস্থা। ম্যানেজার জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা, আমি না করে দিই। সকাল থেকে ভালো লাগছিল না, নিজেকে বলছি না, যাক আজকে অন্তত আমি আর মাধবী বেশি ভালো থাকবো। দেখা হবে না, ওর খারাপও লাগবে না, আর আমারও ওইসব মাথায় আসবে না। কিন্তু মনকে আমার কথা মানে, মাথায় ঘুরছে। এখন ও থাকলে আমার মাথায় পানি দিয়ে দিত, যা ভালো লাগতো রান্না করতো। আবারও হাসছি। মনটা যে কি শুরু করলো, কতবার বুঝিয়েছে এসব আর কখনোই সম্ভব না। কেন ভাবিস, কিন্তু ভাবনাগুলো যেন থামবেই না। দুপুর থেকে অনেক বেশি ক্ষুধা লাগছিল। বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম পাশের হোটেল থেকে কিছু আনাবো, কিন্তু যাওয়ার মতো আর শক্তি পাচ্ছি না, ইচ্ছেই হচ্ছিল না। বাড়িতে কিছু নেই যা নিজে রান্না করে খাবো, কিন্তু আবার ভাবছি কি রান্না করলেই তো আবার শরীর খারাপ হবে। যা রান্না করি অর্ধেক পুড়ে যায়, বাকি অর্ধেক দেখলে মনেই হয় না খাবার। এসব ভাবছি, এমন সময় শুনতে পাই দরজায় কে যেন বেল দিচ্ছে। ভাবলাম ম্যানেজার এসেছে। যাচ্ছি আর ভাবছি এই লোকটা কথাই শোনায়। যাক ভালোই হলো, খাওয়ার ব্যবস্থা করা যাবে। যে দরজা খুললাম আর বলতে যাব আপনাকে না করেছি, তখনই আমার চোখ আটকে যায়। আমি পুরো থ হয়ে দাঁড়িয়ে থাকি। আমি কাকে দেখছি সামনে? মনে মনে ভাবছি জ্বর তো মাথায় উঠে গেছে, তাই হয়তো ভুল দেখছি।
দরজা খুলতেই দেখি মাধবী সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা বক্স। ও আমার দিকে তাকিয়ে আছে, মাথায় ঘাম ওর। ওকে দেখে আমিও ঘামছি, নিজেকে শ্বাসই হচ্ছে না। আমি কিছু বলবো না কি করবো জানি না, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। মাধবীও চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। মাধবী নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, আপনার জ্বর কমেছে? আমি উত্তর না দিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছি, আমার যেন সব গুলিয়ে যাচ্ছে। মাধবী কিছুক্ষণ পর আমি নিজেকে সামলে, না অনেকটাই কমে গেছে, ভেতরে আসুন। নিজেকে মনে মনে বকছি, কখন থেকে মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। মাধবী ভেতরে আসলে দরজা লাগিয়ে দিই। সকালে কিছু খেয়েছেন? না, বাইরে যাওয়ার ইচ্ছাই হয়নি, আর বাসায়ও তেমন কিছু বানানোর। তাহলে কি না খেয়ে আছেন? হ্যাঁ। মাধবী চুপচাপ থেকে কিছুক্ষণ পরে বলে, আমি কি বলবো, ক্ষুধা তো অনেক লেগেছে। মাধবী টেবিলে দেখে একটাও প্লেট নেই। মাধবী বলে যে আমি কিচেন থেকে নিয়ে আসি। আরে না না, আমি নিয়ে আসতে পারবো। হঠাৎ মনে হলো কিচেনে তো কিছু খুঁজেই পাবে না, কারণ সব তো প্যাকেটে। এত মাস হয়ে গেছে কিন্তু 2টা প্লেট শুধু বের করা, তাও হয়তো ধোয়াও হয়নি ভালো করে। গতকাল রাতে খেয়ে ধোয়া হয়নি, এই যে একটু খারাপ লাগছিল বলে। আর সব কিছু কিনেছি, তাও গোছানোর সময় হয়নি। মাধবী কিচেনে যায়, কিছুক্ষণ হয়ে গেছে আর আসে না। একটু পর দেখলাম অনেক কিছু নিয়ে এসেছে, প্লেট বাটি আরো কত কে। কাজের বুয়া তো কখনো বের করেনি, কারণ আমি কখনো তাকে দিয়ে বের করাইনি। আমি বলে দিয়েছিলাম সে শুধু ঘর পরিষ্কার করে চলে যাবে, কারণ ইচ্ছেই ছিল না গোছানো। কিন্তু এখন মাধবীকে দেখে মনে হচ্ছে গোছানোটা দরকার ছিল। আমি তো শুধু 2টা প্লেট নিয়ে খেয়ে ফেলতাম, কারণ সব সময় খাবার বাইরে থেকে আনা হতো। মাধবী এসে প্লেট রেখে খাবার বেড়ে দিচ্ছে, আমি ওর দিকে। কতদিন হলো আপনি এই বাড়িতে? 6 মাস হল। তার মানে? কি? কিছু না, বলেছিলেন কাজের বুয়া আছে, তাকে দিয়ে কিচেন গুছিয়ে নিলেই পারতেন। খুঁজেই পাচ্ছিলাম না কিছু। একটু পর কয়েকটা বড় প্যাকেট পেলাম, সেখানেই পেলাম। কিনেছিলাম যদি কখনো লাগে, বাট কাজের পর বাসায় এসে কাজ করতে আর ভালো লাগে না। আর দরকারই বা কি, কে আসবে এসব ভেবে। আর তাহলে কিনেছেন কেন, লাগবেই না যখন? আসলে কি যেন ভেবেছিলাম যে বাড়িতে সব থাকা দরকার, তাই একটা জায়গা থেকে অর্ডার করি। কিচেনে কি কি থাকে ভালো করে জানিও না, শুধু জানি কিচেনে যা যা লাগে তা দিয়ে দিয়েছে ওই প্যাকেটগুলোতে। কথা বলতে বলতে মাধবী খাবার পরিবেশন করে ফেলেছে, কয়েক ধরনের। আপনি খেয়ে নিন, আমি একটু আসছি, বাইরে যাব। কেন? কাজ আছে, এসে যেন দেখি খাওয়া শেষ। এরপর বাইরে চলে গেল মাধবী, আর আমি খাবারের দিকে তাকিয়ে খাবারগুলো আর খাবারের ঘ্রাণে বলছে খাবারগুলো খুব ভালো হবে। এরপর খাবারগুলো খাওয়া শুরু করলাম। খাবারগুলো মুখে দিয়ে মনে হচ্ছে একদম পাকা রাঁধুনি, আর খুব যত্ন নিয়ে খাবারগুলো রান্না করেছে। খুবই ভালো হয়েছে। আমার যে শরীর খারাপ সেটা মনেই নেই। খাবার খাচ্ছি, একটু বেশি খেয়ে ফেলেছি। খাবার শেষে বসলাম, দেখলাম মাধবী হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে এলো, তারপর কিচেনে গেল। এদিকে আমার শরীর যে খারাপ তা অনেকটাই ভালো লাগছে। মাধবী কিচেনে ব্যাগ রেখে আমার হাতে 2টো ওষুধ দিয়ে বলছে বাইরে না খাওয়া ট্রাই করবেন, নিজে দরকার হলে যাই পারেন খাবেন, বাইরে খেতে খেতে হয়তো এমন হয়েছে। জ্বর অনেকটা কমে গেছে মনে হয়, আর খাবারগুলো খুব ভালো হয়েছে। আমি তো মনে হয় বেশি খেয়ে ফেলেছি। না, ওইগুলা আপনার জন্যই, আর বেশি করেই এনেছি, রাতে খাবেন। ওগুলো কি? মাধবী কিছু না, আপনি বসুন সোফায়, আমার ঘন্টাখানিক। আমি আর কি বলবো, বসলাম সোফায়, ভাবছি করছেটা কি ওইখানে। একটু পর খাবার ঘ্রাণ আসছে। আমি কিচেনে গিয়ে দেখি রান্না করছে, আর কিচেনের মালামালের সব কিছুই প্যাকেট থেকে বের করা। ও একদিক দিয়ে ধুয়ে সাজিয়ে দিয়েছে, আরেক দিকে রান্নাও হচ্ছে। আমি তো শুধু ভাবছি ছোট থেকে কি ওর মা ওকে এসব করায় নাকি? কার কপালে যেন আছে, আমার ছিল, কিন্তু আমি তো নিজ হাতে হারিয়ে ফেললাম। সাথে সাথে নিজেকে বকাঝোকাই করছি। আবার এসব ভাবনা
মনটাকে বলছি ভালো হয়ে যা। আপনি তো আমার পুরো কিচেনের নকশাই পাল্টে দিয়েছেন। পিছন ফিরে আমার দিকে তাকায় আর বলে, আপনি বিশ্রাম নেন। না না, আমার এখন অনেকটা ভালো লাগছে। আমি একটু দূরে একটা টুল নিয়ে বসলাম। কিসের রান্না এগুলো? আমি রান্নাগুলো ফ্রিজে রেখে যাব, সময় মতো খেয়ে নেবেন। ওভেনে হালকা গরম করলেই হবে। 3 দিন যাবে খাবার, এর বেশি নয়। ওই খাবারগুলোই দিচ্ছি, যা ভালো হবে। আপনি তো খুব ভালো রান্না করেন। অন্য জায়গায় দেখি মেয়েরা পড়ালেখার সময় কিচেনে পা দিয়ে রাখে না। আরে সত্যি, আপনি অনেক ভালো রান্না করেন। যে আপনার রান্না খাবে সে খুবই খুশি হবে। মাধবী কিছু বলল না। আমার হঠাৎ মাথায় আসলো, আচ্ছা আপনি আমার বাড়ি চিনলেন কিভাবে? আসলে সকালে ফাইল নিয়ে আপনার ক্যাবিনে যাই, কিন্তু আপনি নেই। পরে যখন ম্যানেজারকে জিজ্ঞেস করলাম তখন বলল আপনার অবস্থা। আমি অনেকবার বলে ছুটি নিয়ে বাসায় যাই, আর অফিস থেকে আসার আগে আপনার ঠিকানা নিয়ে আসি। জানতাম আপনি একা, না হলে হয়তো চিন্তার কিছুই ছিল না। এরপর মাধবীর কিচেন গোছালো দেখে আমি অবাক। এটা কার কিচেন? সব পরিষ্কার করে এত সুন্দর করে রাখা। আমি কিচেনের দিকে তাকিয়ে আছি। মাধবী রান্না শেষ করে আমার কাছে আসে। আমার তাকিয়ে থাকা দেখে জিজ্ঞেস করে, কেন খারাপ লাগছে আপনি বলুন, আমি পাল্টে দিচ্ছি। এটা কার কিচেন? আরে না, মানে এত সুন্দর করে গোছানো যে কি বলবো। এতদিন এলোমেলো থেকে এখন এত গোছানো দেখে মনে হচ্ছে অন্যের বাড়িতে ঢুকে গেছে। আমি আমার মতো করে রেখেছি, আপনার পছন্দ না হলে প্লিজ তো পাল্টে নেবেন। আরে না না। এরপর মাধবীর দিকে তাকালাম। মনটা আবারও বলছে, যদি বিয়েটা হতো তাহলে সবসময় এমন গোছানো পরিপাটি পেতাম, একজন প্রকৃত গৃহবধূও পেতাম। নিজেকেই নিজে বলতে হচ্ছে, মন তুই চুপ থাক, শুনে ফেললে তো সমস্যা হয়ে যাবে। এরপর মাধবী আমাকে সবটা বুঝিয়ে দিয়ে চলে যায়, আর আমি বিছানায় শুয়ে পড়ি। অনেক দিন পর এভাবে পেট ভরে খেলাম, অনেক ভালো ঘুমও হবে। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। শরীরের জ্বর ছিল, বোঝাই যাচ্ছে না। এভাবেই কিছুক্ষণ শুয়েছিলাম। ফোনটা বাজতেই দেখি ছোট ভাইটা ফোন দিয়েছে। কিরে রুহাব, ভুলে গেলি নাকি বউকে? আরে না ভাইয়া, কালকে আসছি আমি আর আমার বউ। বাড়িতে বলেছি ঘুরতে যাব, ও পাগল করে দিচ্ছে তোমার সাথে দেখা করবে বলে। ও তাই তো, তাহলে তো ভালোই। আয় তাহলে। এমনিতেও শরীর আজকে খারাপ ছিল, এখন ঠিক আছে তো কালকেও না গেলে প্রবলেম হবে না। ভাইয়া, ডাক্তারের কাছে নিয়ে যাব? আরে এখন সম্পূর্ণ ঠিক আছে। এরপর হাত মুখ ফ্রেশ হতে দেখি ওরা হাজির। আমি ওদের রুমে এনে বসালাম। রুহাবের বউয়ের নাম রিয়া, বয়স বেশি নয়। আমাকে সালাম দেয়, কেমন আছো রিয়া? ভালো। আপনার নাকি শরীর খারাপ ছিল? হ্যাঁ, এখন সম্পূর্ণ ঠিক আছে। এরপর বসে পড়ে আমিও। তোরা নাস্তা করেছিস? ভাইয়া বলো না, সকাল আর খেতে দিল তো, ট্রেনে নিয়ে এসেছে তোমার সাথে দেখা করবে বলে। আমি হাসছি, কারণ মা বাবার রাগের মাথায় 2টা বাচ্চাকে বিয়ে করে দিল। রুহাব খুব আদরে বড় হয়েছে, তাই ছোটদের মতো এখনো। আর রিয়া তো এমনিই ছোট। আমি তো আপনার সাথে দেখা করার কথা বলছি, আর এই ভিতরটা নিয়ে আসে না। ভাইয়া কিভাবে আনবো বলো, মা জানলে আমাকে আস্ত রাখবে না। আমি এদের কাণ্ড দেখে হাসছি। যাক, ওরা ভালো আছে, এটাই বড় কথা। রিয়া, তোমার কোনো দরকার হলে আমাকে ফোন দিও, আমি সাহায্য করব। আমি রুহাবের সাথে কথা বলছি, আর রিয়া ঘুরে ঘুরে ঘর দেখছে। কিচেনে গিয়ে আবার দৌড়ে আসে। ভাইয়া, আপনার বাড়িতে কাজের বউ আছে? হ্যাঁ, শুধু ধোয়ার আর পরিষ্কারের জন্য। কিচেন কি তাহলে আপনি সাজিয়েছেন? খুব সুন্দর লাগছে। আমি হাসছি। না। এরপর ওদের বসিয়ে মাধবীর খাবারগুলো সুন্দর করে গরম করে দেয়। ওরা খাবার দেখে জিজ্ঞেস করে, ভাইয়া তুই কি রান্না করেছিস নাকি? হুম, খেয়ে দেখ। ওরা খেয়ে তো আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া কিছু কি লুকাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, আমরা বুঝতে পারছি। আপনি আমাদের না বলেই নতুন গার্লফ্রেন্ড বানিয়েছে। সে কিচেন সাজিয়েছে আর রান্নাও করেছে। কি বুঝতে পারছিস?
মনে কথা শুনে বলছে, দেখ তোর ভাইয়া আর ওর বউ বুঝে এসবের মানে, তুই বুঝলি না। আরে না না, সে এক কলিগ। ভালোই ভাইয়া, এমন একজন পেয়েছিস, বাড়িও সাজাবে, অফিসের কাজও আবার করবে। ভাইয়া দেখছেন কতটা কেয়ার করে। হ্যাঁ ভাইয়া, দূর হয়ে যাবে, জলদি বিয়েটা করে ফেলো। চুপ কর বাদরগুলা। এরপরে ওদের খাইয়ে মাধবীর কথা বলি এবং এই যে এখন কিভাবে ওর সাথে কথা হয় সেটাও বলি। রিয়া অনেকক্ষণ চুপ থেকে ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। ভাইয়া আপনি কি তাকে পছন্দ করেন? মানে বুঝেন তো কি বলতেছে। আমি এই প্রশ্নটা কখনো নিজেকে করিনি। আসলেই কি পছন্দ করি ওর প্রতি? সেই যখন ছবিটা দেখেছিলাম তখন থেকে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমি কি বলবো রিয়াকে? ভাইয়া বলেন, দেখেন যদি করেন তো আমরাই সাহায্য করবো আপনাকে। আরে না না, ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম। বিকেলে নাস্তা করে ওরা বাড়িতে গেল। রাতে ভাইটা ফোন দিল, কিরে এখন কল দিলি? ভাইয়া আমও জানি কিভাবে বুঝে গেছে। কিভাবে? বাড়িতে যেতেই আম্মু জিজ্ঞেস করেন কই গেছিলি। আমি বলছি ঘুরতে। পরে যখন রুমে যাব, যার বাড়ি থেকে আসলি? কে মা, কি বলো এসব? বুঝলাম না। মা তো তাই জানে। ভাইয়া বাসায় আসলে হয় না, মা খুব চিন্তা করে তোমায় নেই, হয়তো মুখে বলে না, বুঝছো? তোর কি মনে হয় আমি ইচ্ছে করে আছি? তুই বল আমার ভুল কি ছিল? ভাইয়া কিন্তু তাই বলে। শোন, এসব নিয়ে ভাবিস না। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। ভাবছি বাবা মা এমন না করলে হয়তো এখন সত্যি সব ঠিক থাকতো। আমার সাথে মাধবীর বিয়েটাও সুন্দরভাবেই হয়ে যেত। থাক সেসব না ভাবি এখন, কারণ যা করা হয়নি তা নিয়ে ভেবে আর কি লাভ? তা তো আর বদলাবে না কিছুই। ভাবতে ভাবতে চোখের পাতা লেগে যায়। সকালে রেডি হয়ে অফিস যাই, অনেক কাজ জমা হয়ে আছে। অফিসে যেতেই সবাই এসে আমাকে জিজ্ঞেস করছে আমার অবস্থা। সবার ভিড়ে একজন শুধু দূরে বসে আছে, সে হলো মাধবী। আমি সবার সাথে কথা বলে রুমে চলে যাই। ফাইলগুলো নিয়ে কাজে মন দেই। প্রায় 2 ঘন্টা পর মাধবী আসে, কিন্তু কেমন আছি জিজ্ঞেস না করে অফিসের কাজ নিয়েই কথা বলছে। পরে যাওয়ার সময় জিজ্ঞেস করে, স্যার জ্বর হ্যাঁ, আর আপনার খাবারগুলো আমার ছোট ভাই আর ওর বউয়ের খুব ভালো লেগেছে, ওরা আপনাকে ধন্যবাদ দিতে বলেছে। মাধবী বলে চলে যায়। মাধবী যদিও কিছু বলেনি, কিন্তু মুখ দেখেই বোঝা যাচ্ছে ও খুশি হয়েছে। আমিও কেন জানি আজকে মহা খুশি, শুধু শুধু হাসি পাচ্ছে। মাধবী 2বার এসেছে ফাইল নিয়ে, আর আমি 2বারে বিনা কারণে হাসছিলাম একটু পরপর। এই কারণে চড়া হাসি, নিজেকে উন্মাদ লাগছে। নিজেকে বলছি, আর হাসছিস কেন? শুধু হাসিই পাচ্ছে। এমন উন্মাদের মতো হাসির কারণ নিজেই জানি না। এসব ভাবতে আরো হাসি পায়। প্রথম মাধবী কিছুই বলেনি, এরপর আবার বিকেলে আসে। বিকেলেও সে একই অবস্থা। এবার মাধবী যাওয়ার সময় ফিরে। আমি কথাটা শুনে পুরো অবাক। আমি ভাবছি ওর আবার কি হলো। হাসি মুখটা এক নিমিষেই চুপসে গেল ওর কথা শুনে। তাহলে আমি আসলেই হাসছেন? আমি কি কোনো ভুল করেছি নাকি আজকে আমাকে দেখতে খারাপ লাগে? আরে না না, আপনাকে সব সময় মতোই অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর। আপনাকে দেখে কখনোই খারাপ লাগে না যে হাসতে হবে। আরে আপনার জন্য না, আসলে কেন যে হাসছি নিজেও বুঝতে পারছি না। আজকে নিজের অনেক ভালোই লাগছে কারণ ছাড়াই। সকাল থেকে বিনা কারণে এমন লাগছে। দেখলাম মাধবী একটু হাসি দিচ্ছে, আবার থামছে। রাগ করলো নাকি খুশি হলো কিছুই বুঝলাম না। মাধবী চলে যাওয়ার পর আমি বসে ফাইলের দিকে তাকাতেই মনে হলো, আমি কি করলাম? তাকে সুন্দর বলতে গিয়ে একটু বেশি প্রশংসা করে ফেললাম না? ও শিট, না, কি করলাম আমি এটা? আর এগুলো অন্য কলিগ টলিগকে বললেও তো হতো। ওকে এইভাবে প্রশংসা করতে হলো? কি ভাববে এখনো? কিন্তু মাইন্ড করেনি, সেটা হাসি দেখেই বুঝেছি। তারপরে ওইভাবে কথাগুলো বলে দিলাম, তাও আর বিনা সংকোচে। এসব ভেবে আবারও হেসেই ফেললাম। আজকের দিনটা বিনা কারণেই ভালোই যাচ্ছে। যাক,
এমন হলেও ভালোই হয়। আবার আজকে আমাদের লাস্ট প্রজেক্ট সাবমিটের দিন, আজকে রাতেই দিয়ে দিব। তাই আবার কাজের দিকে মন দিলাম। রাতে প্রজেক্ট সাবমিট করেই বাস আসলাম। এই প্রজেক্টের জন্য কোম্পানি আরেক ধাপ উপরে উঠল। কত যে খুশি সেটা বলে বোঝাতেই পারবো না। এবার স্যালারির সাথে সবাইকে ছোট করে একটা বোনাসও দেওয়া হবে। মাধবী যদিও কন্ট্রাক্ট সাইন করে এসেছে, সে চাইলে এই টাইম পরে চলে যেতে পারবে, কিন্তু অফিসের ম্যানেজার এবং অন্যদের কথা শুনে বুঝলাম সবাই চায় সে যেন এখানে পার্মানেন্ট হয়ে যায়, কারণ সে খুব অভিজ্ঞ এবং পরিশ্রমী একজন মানুষ। এরপর আসে স্যালারির দিন। স্যালারির সাথে সবাই যখন একটা ছোট্ট বোনাস পায় তখন সবাই খুশি, কিন্তু মাধবী কিছুই পেল না। সে ভাবছে হয়তো ভালো করেনি, মন খারাপ ছিল। মাধবী বসেছিল চুপচাপ ওর ডেস্কে। ম্যানেজার ওকে আমার আসতে পারি স্যার? দেখলাম মুখটা মলিন হয়ে আছে। ও হয়তো ভাবছে ভালো করেনি তাই তাকে বোনাস দেওয়া হয়নি। আপনাকে এমন লাগছে কেন? মনে হচ্ছে মন খারাপ? কিছু না স্যার, একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। আমি কি কাজে কোনো আপনাকে কেউ কেউ কি বলবে স্যার? তার মানে ভুল করেছি। হ্যাঁ, এই যে খামটা নিয়ে যান, আপনার ভুলের জন্য এটা নেয়া। কথাটা বলেই আমি আমার ফাইলের দিকে মনোযোগ দিই। কিছুক্ষণ পরে দেখি ফাইলটার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। আমার চোখে চোখ পড়তে ও বাইরে চলে যায়। বাইরে গিয়ে খামটা খুলেই দৌড়ে চলে আসে। ওর মুখে খুশির ছাপ। আপনি না বললেন যে আমি ভুল করেছি? আমি তো ভেবেছিলাম কন্ট্রাক্ট ভেঙে আমাকে তাড়িয়ে দিন। আপনি যা ভাবছেন এমন কিছুই না। আপনার কাজের উপর খুশি হয়ে সবাই আপনাকে পার্মানেন্ট করার সাজেশন দিয়েছে, তাই কন্ট্রাক্ট বাদ দিয়ে এখন থেকে আপনি কোম্পানির একজন পার্মানেন্ট সদস্য। এখন যেভাবে ন্যায় ও সততার সাথে কাজ করেন আশা করি সবসময় এভাবেই করবেন। মাধবী খুব খুশি হয়ে লেটারটার দিকে তাকিয়ে আছে। মাধবী পেছন ফিরে চলে যাবে, আমি তখন ওকে ডাকি, শুনুন। মাধবী ফিরে তাকালো। আজকে তো সবার হাফ ডে, আপনি বাসায় চলে না? মানে ওই দিনের সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানানো হয়নি, তাই আজ আমার সাথে কফি খেতে গেলে ঋণের বোঝাটা কিছুটা হলেও হালকা হতো। মাধবী হয়তো এটা আশাই করেনি। ও কি বলবে, কিন্তু ট্রিট আমি দিব। ধন্যবাদ আমি দিব, বাট ট্রিট আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে। এরপর অফিস শেষে আমি মাধবীকে নিয়ে বেশ ভালো একটা জায়গায় গেলাম। সেখানে গিয়ে আমি এক কাপ কফি নিলাম। মাধবী অন্য কিছু নিল কফির সাথে। আমাকেও বলেছিল নিতে, কিন্তু আমি নেইনি। আপনি কি 3 বেলায় কফি খান না? মানে ওই দিনও দেখলাম, আজকেও এমনি অভ্যাস। অন্য কিছু নিয়ে? না, ক্ষুধা নেই। ওকে আজকে দেখে বোঝাই যাচ্ছে না আমার সাথে ওর এমন একটা অতীত ছিল। হয়তো খুশির জন্যই ভুলে গেছে, বা ওইসব সত্যি মন থেকে ভুলে গেছে। এর কিছুক্ষণ চুপচাপ পর আমি নিজেকেই বলছি, নিয়ে তো এলি, এখন এমন নিরামিষের মতো চুপ করে বসে আছিস কেন? বোরিং একটা তুই, নিজেকে বলছি। মাধবী কিছুক্ষণ পর কেন যেন একটু আচ্ছা একটা প্রশ্ন করি, কিছুদিন হলো জিজ্ঞেস করব, কিন্তু আপনার ব্যক্তিগত তাই করিনি। করুন, যদি না বলতে হয় আমি নিজে থেকে বলে দিব, বলা যাবে না। আপনি বাড়ি কেন ছাড়লেন? মানে ওই ঝামেলা হওয়ার কিছুদিন পরেই গিয়েছিলেন, আমাকে এমন একটা সময় বলেছিলেন। আমি একটু মুচকি হাসলাম। দেখুন যদি না বলার হয়? আরে না, বলা যাবে। আসলে বাবা মা জোর করছিলেন, তাদের কথা মতো চলতাম। তা না হলে তারা ভুলেই যাবেন আমি তাদের সন্তান, তাই আমি নিজেই বাড়ি ছেড়ে দেই। মাধবী দেখলাম অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে। আরে আপনি এমন করছেন কেন? এখানে আপনার কোনো ভুল নেই। আরে আপনি এমন করছেন কেন? এখানে আপনার কোনো ভুল নেই। না, সত্যি বলতে আমারই ভুল। কিভাবে আমার ভুল নয়? আমার জন্য আপনাদের ঝগড়ার পরেই তো। না মোটেও না, যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু এখানে আপনার কোনো দোষ নেই। বরং আমাদের জন্য আপনাদের সম্মানের, আপনার জীবনে একটা দাগ পড়ে। মাধবী এ নিয়ে কিছুই বলেনি। সত্যি বলতে আমি কখনো আপনাকে দোষী করিনি, আমার ভাগ্যকে মেনে নিয়েছি। যাক, শুনে ভালো লাগলো। কিছুক্ষণ পর আমার একটা কথা মনে হলো। মাধবী কিছুদিন আগে একটা কারণ বলেছিল যার জন্য
সে আমার কাছে অপরাধী আমি একটা প্রশ্ন করি, আপনি বলেছিলেন আপনি অপরাধী মনে করেন নিজেকে, আমার কাছে কিন্তু কেন? আপনি তো কোনো ভুল করেননি। মাধবী আমার দিকে তাকিয়ে আছে, চোখে জল আসবে ভাব। আসলে এটার উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেদিন যখন আপনারা চলে যান তখন আমি বুঝতে পারি যে একজন ভালো মানুষের সাথে এগুলো হলো। বাবা আমাকে বলেছিলেন সে ভুল করে ফেলেছেন, কারণ আপনি এমন বাবা জানলে তার সব দিয়ে হলেও নাকি বিয়েটা দিতেন, কারণ এমন ভালো মানুষ নাকি কখনো হারাতে নেই। আমি নাকি একজন খুবই ভালো মানুষ হারিয়েছি। কথাগুলো শুনে আমার খুব লজ্জা লাগছিল কেন জানো? তাই নিজেকে দোষী মনে হয় আপনার সামনে যে আমার কারণেই আপনার বিয়েটা ভাঙলো। আপনি এর থেকে অনেক ভালো প্রাপ্য। এরপর দুইজনই অনেকক্ষণ চুপ করেছিলাম, কারণ কথাগুলোর ভাব এতটাই গভীরের ছিল যা হয়তো তাদের সাথে হয়েছে তারা ছাড়া কি বুঝবে না। আমি কিছুক্ষণ পর বলি, বাদ দিন এসব, যা হওয়ার হয়েছে, এখন এসব নিয়ে ভেবে লাভ নেই। এরপর খাবার শেষে চলে আসি বাসায়। আজকের দিনটা একটু অন্যরকম গেল, কিছু কথা না বলা হলেও আজকে বলা হয়ে গেল। বাড়িতে আসতেই ভাইটার কল। কিরে রুহাব, কি অবস্থা? ভাইয়া তুমি আইসা করো প্লিজ, মা বাবা খুব কষ্টে আছেন জানো। আমিও আসতে চাই, কিন্তু এখন এখানেই থাকবো। আর বাবা মা আমাকে ফিরে নিতে চান না, তারা যেভাবে চান সেভাবে আমি পারবো না আসতে। এরপর ফোন রেখে দিলাম। বাড়িতে ঢুকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে টিভির সামনে বসলাম। এরপর রাতে কিছু খেয়ে ঘুমিয়ে যাই। সকালে অফিসে গিয়ে বসে আছি, এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। আসসালামু আলাইকুম। বিপরীত দিক থেকে ওয়ালাইকুম আসসালাম বলে। আমি শুনেই দাঁড়িয়ে যাই। সে আমাকে কল দিল, কিন্তু মনে হচ্ছে না আমাকে চিনেছেন, কারণ স্যার বলছেন। তার মানে মাধবী কিছুই বলেনি। আরে আমাকে স্যার বলবেন না, আমি আপনার থেকে ছোট। আসলে গতকাল মাধবীর থেকে আপনার কথা শুনে আমি ও তার মা বলেছিলাম যে আপনাকে নিয়ে আসতে, আজকে বাড়িতে লাঞ্চ করতে, কিন্তু কিন্তু মাধবী না করেছে যে আপনি আসবেন না। কিন্তু আমরা চাই প্লিজ আসুন আমাদের বাড়িতে, আমাদের কথাটা রাখুন। আমি এখন পড়েছি মহা মুশকিলে, কি বলি, না করব নাকি? জানি আপনি ব্যস্ত মানুষ, তারপরও চেষ্টা করে। বারবার বলছিল তাই আমি আর না করিনি। ফোন রাখার পর আমার অবস্থা একেবারে ঘেমে একাকার। কি করি? হ্যাঁ তো বলেছি, বাট করিটা কি? আমি ম্যানেজারকে বলি যে মাধবীকে ডাকিয়ে দিতে, আজকে দুপুরে মাধবীর ছুটি দিয়ে দিতে। কিছুক্ষণ পরে মাধবী রুমে আসলো। মানে আপনি বাড়িতে বলেননি আমি অফিসের আপনার সিনিয়র বস? মাধবী আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। না মানে আপনার বাবা ফোন করেছিলেন, দুপুরে যেতে বলছেন। আমি তো না করিনি, এতবার বলার পর কিভাবে বলবো? আসলে বাড়িতে বলার সাহস পাইনি, কিন্তু যাবেন, আপনার খারাপ লাগবে না? খারাপ লাগবে না, আবার কেন যেন ভয় করছে। মাধবী কি বলবে আমি যাবো শুনে, সেই তো এরপর দুপুরে আমি আমার গাড়ি দিয়ে আর মাধবী ওর গাড়ি দিয়ে মাধবীর বাড়ি যাই। গাড়ি থেকে নেমে মাধবীর বাড়ির দিকে তাকালাম। আজকে দ্বিতীয়বার বাড়ির ভেতরে যাব। প্রথমবার ছিলাম বর, আজকে বস। ভাগ্যের কি করুণ অবনতি। আমি আর মাধবী দাঁড়িয়ে আছি একসাথে দরজার সামনে। মাধবী কলিং বেল চাপ দিল। মাধবীর বাবা বের হয়ে আমাকে দেখে তো অবাক, দাঁড়িয়ে গেছেন, কারণ আমি হয়তো সেই ব্যক্তিটাও নই যাকে সে এখানে দেখবেন বলে আশা করেছিলেন। তুমি? আমার অফিসের বস। মাধবীর বাবাও চুপ করে রইলেন। কি বলবেন, এমন কিছু দেখবেন সে কল্পনাও করেনি। কিছুক্ষণ পর মাধবীর বাবা আমাকে ভেতরে নিয়ে যান। ভালো আছো মাধবী? তুই আমাকে আগে বলতেই পারতি। আসলে আঙ্কেল, মাধবীকে আমাদের কোম্পানিতে দেখে আমি অবাক হয়েছিলাম। এরপর তাকে সব বলি, কিভাবে দেখা, মাধবী যে চলে আসতে চেয়েছিল তাও বলি। এরপর মাধবী কিভাবে থেকে গেল, কিভাবে ওর কাজের গতির জন্য সবাই খুশি সেটাও বলি। মাধবীর বাবা সব বোঝেন, কিন্তু আসলেই এই পরিস্থিতিটা খুব অদ্ভুত। কিভাবে এটাকে বর্ণনা করা হবে তা আমার জানা নেই। এরপর মাধবী যায় আন্টিকে কাজে সাহায্য করতে।
তো বাবা বিয়ে করেছো? না আঙ্কেল, তারপর আর ভাবাই হয়নি বিয়ের। একটা কথা, কিছুদিন আগে মাধবী ওর বসের জন্য খাবার নিয়ে গেল, তার শরীর খারাপ বলে। সে নাকি একাই বাসায় থাকে, কিন্তু জানতাম না তুমি একা। আসলে বাড়ি ছেড়ে এখন একাই থাকি, ওই কারণগুলোর জন্যই। আমাদের জন্য তুমি এখনো কষ্টে আছো, আমাদের মাফ করে দিও। আরে কি বল আসলে তোমার মতো ছেলেই হয় না। আঙ্কেল, যা হয়েছে বাদ দিন, ওইটা ভেবে কি লাভ? হ্যাঁ, কিন্তু তোমার কখনো কোনো কিছু সাহায্য লাগলে বলবে, যখনই বাড়ির খাবার দরকার হবে চলে আসবে। জি। এরপর সবাই মিলে খাওয়া শুরু করি। আন্টির রান্না খেয়ে বুঝলাম মাধবীর রান্নার হাত ওর মায়ের থেকে পেয়েছে। খুব ভালো রান্না করেন আন্টি। আন্টি, খুব ভালো রান্না হয়েছে। এরপর মাধবী আর আমি বাইরে আসলাম। এমন সব আপনি বাড়ি যাবেন নাকি অফিসে? অফিসে। তাহলে আমিও চলি। না না, ছুটি দিয়েছি, থেকে যান। এরপর গাড়ি করে অফিসে এসে আবার কাজ শুরু করি, কিন্তু কাজে একটু মন বসছে না। শুধু মাথায় ঘুরছে কি হলো এগুলো হয়তো কারো জীবনে হয় না। কি অদ্ভুত কাহিনী। মেয়ের বাবা মা আমার উপর রাগ হয়নি, যদিও এটা ভালো। এরপর নিজেকে অনেক বুঝাই যে কাজের দিকে মন দেওয়া উচিত, এভাবে হবে না। কিন্তু কাজে মন বসছে না, তাই আমিও বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, কিন্তু মাথায় ওকে নিয়েই চিন্তা ঘুরছিল। এই প্রথম আমি নিজেকে না থামিয়ে ভাবছি, যদি এই যৌতুকের বিষয় না হতো তাহলে আজকে আমি আমার জীবন চলার সঙ্গী হিসেবে একজন ভালো মানুষ পেয়ে যেতাম। আবার মনে করি ভালোই হয়েছে বিয়েটা ভেঙে গেছে, কারণ তাহলে হয়তো ওর বাবা মা আর আমাকে কখনো ভালো মানুষ হিসেবে সেই সর্বোচ্চ জায়গাটা দিতেই পারতো না। কিন্তু আমার যে মন চায় ও সবসময় আমার পাশে থাকুক, আবার ফিরে আসুক। কি সব ভাবছি, এগুলো তো সম্ভব না। মন বলছে ও তো তোর মতোই বিয়ে করেনি, আর হয়তো তোকে পছন্দ করে, না হলে এত কিছুর পর কেন এখন সব ঠিক হলো? আবার কেন দেখা হলো? কেন আবার তোদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও হলো? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি যেগুলো জাস্ট কোইন্সিডেন্স, এমনিই হচ্ছে। আবার মন বলছে সব কিছুর কোইন্সিডেন্স হয় না। আমি শোয়া থেকে উঠে বসি, এই ভেবে নিজের সাথে কথা বলছি। আমার ভেতরটা কেঁপে ওঠে যখন আমি ওকে নিয়ে ভাবি, তাহলে কি সত্যি ভালোবাসি, নাকি সব মনের আবেগ, মনের ভুল? এরপর শুয়ে পড়ি আর ভাবতে থাকি, যা হয় হবে, তা পরে দেখা যাবে। এরপর সবকিছু নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেছে স্বপ্ন দিয়ে। উঠে হাসছি যে আমার মাথায় এসব এমনভাবে ঢুকে গেছে যে তা এখন স্বপ্ন হয়ে আসছে। স্বপ্নটা ছিল প্রথমে বাবা মা আমার কাছে এসে আমাকে ফিরিয়ে নেয়, আর তারাই আমার সাথে মাধবীর বিয়ে দেয়, আর বিয়ের সময়টায় ঘুম ভেঙে যায়। এরপর উঠে এক কাপ কফি বানাই, কফি হাতে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি। খুব ইচ্ছে হয় ওর সাথে কথা বলবো, কিন্তু তা পারছি না। এভাবেই আরো 3টি দিন অতিবাহিত হয়। আনমনে অফিসে বসেছিলাম, বিকেলে হঠাৎ ছোট ভাইটার কল আসে। ভাইয়া, আব্বু আম্মু কথা। কেমন আছিস? বাড়ি ফিরবি কবে? আর ফিরবো না, নতুন বাড়ি নিয়েছি, খুব ভালো লাগে আমার। হ্যাঁ, তা তো লাগবেই। ভালো তো আমাদেরও লাগে না। আমরা কি ভুল করছি তোর ভালো চেয়েছিলাম তুই একটু ভালো থাক। মা, অন্যের ভালো থাকাকে নিয়ে আমি কখনো ভালো থাকতে পারবো না, আর না পারবো সুখী হতে। এরপর ফোনটা রেখে দিলাম। আম্মুর কণ্ঠ শুনে খুব বেশি তাদের কথা আরও মনে পড়ছে। আমি টেবিলে হাত রেখে হাতের উপর মুখ লুকিয়ে রাখি, চোখ দিয়ে বন্যার বাঁধ ভেঙেছে। আমি খেয়ালই নেই যে আমি অফিসে। মাধবীলতা আসে, আমাকে স্যার বলে ডাকে। আমি তাকিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বসুন। সরি স্যার, আপনি শুনেছিলেন না, তাই আমি ভেতরে আসি। কি হয়েছে আপনার? না, কিছু না, এমনি। মনে হয় কিছু হয়েছে, খুব মরা লাগছে। আসলে মা কল দিয়েছিলেন, বলছেন বাড়ি ফিরে যেতে, খুব মনে পড়ছিল তাদের। ও। এরপর মাহি চলে যাচ্ছে, গিয়ে আবার ফিরে আসে। আপনি কি ফিরিয়েছেন? আমার 1 ঘন্টা কাজ শেষ, তখন আমি বাসায় চলে যাব, কিন্তু আপনি চাইলে আপনাকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসতে পারি। যাবেন কোথাও?
আমার মনে হয় ভালো লাগবে আপনার। হ্যাঁ ঠিক আছে। দেখলাম মাধবী লতা তাকিয়ে আছে, হয়তো একবার বলাতেই রাজি হয়ে গেলাম তাই। কিছুক্ষণ পর অফিস শেষে আবার একটা ক্যাফেতে বসলাম। তো বিয়ে করছেন না কেন? আমি আমার বলতে যে তোমাকে পাচ্ছি না তাই, কিন্তু মুখে বলি বিয়েটা করছি না কারণ ইচ্ছেটাই নেই এখন আর। কিন্তু আপনি করেননি কেন? আমার কথা আর কি বলবো, বাবা মা তো বলে, কিন্তু আগে কিছু হই ঠিক মতো, আগে নিজের কামাই করা টাকা ভালোভাবে খরচ করি, নিজের স্বাদ আহ্লাদ সব পূরণ করি, এরপর কিছুক্ষণ কথা বলে ফিরে আসি দুজন বাসায়। সব খুবই স্বাভাবিক যাচ্ছিল। 1 মাস যে কিভাবে পার হয়ে যায় নিজেও জানি না। এর মাঝে আম্মুর সাথেই কথা হয়, ফোন দিয়ে কথা হয়, এরপর শেষ। আমারও ইচ্ছে করে ফিরে যেতে, কিন্তু তারা এখনো বলেন না যে আমি যেভাবে চাই সেভাবে আমার বিয়ে বা সবকিছু হবে। যতদিন এই কথাটা বলবেন আমি যাব না। আর অন্যদিকে আমি মাধবীর প্রতি আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছি। অফিস বাসা সবখানেই ওর কথা ভাবছি। আমার সমস্ত ভাবনা এখন মাধবী লতাকে ঘিরে। ওই দিন তো গিয়েছিলাম পুরো ফ্রেশে, ফাইল নিয়ে বসে আছি, একটু পর মাধবীর কাছেই যাবে এটা। আমি ওর কথা ভাবতে ভাবতে সেই ফাইলের উপর ওর নাম কয়েকবার লিখে ফেলি। একটু পর যখন দেখি তখন আমি পুরো ভয়ে শেষ। নিজের এমন উন্মাদের মতো কাজ নিয়ে নিজেকে কেমন অস্বাভাবিক লাগে। মনে হয় আমি মাধবীকে এক মুহূর্তের জন্য ছেড়ে থাকতে পারবো না। ফাইলে লেখা মাধবী লতা, নামগুলো আমি কেটে দিই, কিন্তু তাও বোঝা যায়। এরপর তেমনভাবে ছিঁড়ে ফেলে দেই। মাধবী আসলে বলি যে প্রিন্টিংয়ের সমস্যা আছে, আরেকবার কম্পিউটার থেকে প্রিন্ট করে দিতে বললাম। সে নর্মালি কথাটা নিয়ে চলে গেল। আমি ভাবছি যে বেঁচে গেলাম, না হলে কি হতো। মাঝে মাঝে এখন মাধবীর সাথে কফি খেতে যাই, খুব ভালো বন্ধু হয়ে গেছি আমরা, কিন্তু এখন আপনি করেই সম্বোধন করি একে অপরকে। কিছুদিন পর হঠাৎ মাধবীর বাবা কল দেন, আমি তখন অফিস ছিলাম। হ্যালো আঙ্কেল। কেমন আছো? ভালো আঙ্কেল, আপনি? ভালো। জি বলুন। আসলে কথাগুলো সামনাসামনি বলতে হবে। তুমি দুপুরে আসতে পারবে? আর বিষয়টি মাধবীকে বলো না, তুমি একাই আসবে। ঠিক আছে। এরপর ফোন রেখে দেব ভাবছি যে এমন কি বলবেন যে একা যেতে বললেন, কিছু হয়েছে হয়তো। আচ্ছা, গেলেই বোঝা যাবে। দুপুর পর্যন্ত কাজ করে চলে যায় মাধবীর বাসায়। বাড়িতে যেতেই মাধবীর বাবা আমাকে নিয়ে বসান। এরপর দেখলাম আন্টি আর আঙ্কেল কি যে বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। আঙ্কেল, আপনি যেন কি বলবেন? আসলে কিভাবে বলি আমি বুঝতেছি না। আঙ্কেল বলুন, একদমই সমস্যা নেই, একটুও ভাববেন না। আসলে আমি মাধবীর বিয়ে নিয়ে ভাবছিলাম। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। হয়তো ছেলে ঠিক করে রেখেছে। আঙ্কেল, সে তো ভালো কথা, কিন্তু সমস্যা কোথায়? মাধবী রাজি নয় নাকি? আসলে তা না, ছেলেকেও বলিনি, আমার মেয়েকেও। তাহলে? আঙ্কেল একবার আন্টির দিকে তাকালাম। আন্টি হ্যাঁ সূচক বললেন মাথা দিয়ে। আসলে আমরা তোমাদের বিয়ে নিয়ে ভাবছিলাম, কিন্তু তোমাকে বা মাধবীকে বলার সাহসটুকু পাচ্ছিলাম না। ভাবলাম তোমার মতামত আগে জানি। আমার ভেতরটা বারবার বলছিল যে হ্যাঁ বলে দাও, কিন্তু এখানে হ্যাঁ বললেই তো হলো না। অনেক কথা আছে যা আগে জানতে হবে। তাহলে মাধবীকে আমাকে আবার সেভাবে দেখতে পারবে বা তার জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবে, সেটা আমাকে জানতে হবে। না না আঙ্কেল, কিন্তু এই বিষয়ে ভাবার জন্য আমার সময় চাই। ঠিক আছে। এরপর আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে ভাবতে থাকি কি করা উচিত, কিন্তু কিছুই বুঝছে না। 2 দিন ভাবার পরও মাথায় কিছুই আসতেছে না। রাতে বসে বসে ভাবছিলাম, তখন মা ফোন দেয়। আমি হ্যালো বলতেই মা কান্নাই করে দেন, বলেন যে বাবা তুই যেভাবে চাইছিস সেভাবেই হবে, আমরা তোকে থামাবো না, তুই আমাদের মাফ করে দে। পাশ থেকে বাবা বলছে, ওকে বলো এই বয়সে কখন চলে যায় ঠিক নেই, এমন যেন না করে যে পরে বুড়ো বাবাকে শাস্তি দিতে গিয়ে চিরদিনের জন্য হারিয়ে না ফেলে। তার পছন্দের মেয়েকে আমরা বিয়ে করাবো, সে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। মা আর বলল না, এবার আমিও কান্নাই করে দেব, কিন্তু আমি কিছুদিন পরেই আসবো। বলবো মা কিছুদিন পর। মা বাবা রাজি মানে এটা শুভ লক্ষণ, এবার হ্যাঁ করাই যায়। আমি আঙ্কেলকে ফোন দিয়ে বলি যে হ্যাঁ আমি রাজি। আলহামদুলিল্লাহ, এখন তাহলে মায়ের সাথে কথা বলি।
না আঙ্কেল, আমি কথা বলবো। আমি নিজেই দেখতে না আঙ্কেল, আমি কথা বলবো। আমি নিজেই দেখতে চাই ও রাজি কিনা। এবার আনন্দ কোথায় রাখি? আমি তো খুশিতে আটখানা হয়ে যাওয়ার অবস্থা। কারণ এত ভালো আমার শেষ কবে লেগেছিল আমি তা নিজেও জানি না। আমি নিজের মনকে বলছি যে তুই জিতে গেলি। সেদিন রাতে মাধবীলতার কথা ভাবতে ভাবতেই রাত পার করে দিলাম, ঘুমিয়ে আসলো না। পরের দিন খুব ভয় নিয়ে অফিসে যাচ্ছি। আজই বলবো মাধবীলতাকে, কিন্তু কিভাবে তা ঠিক করতে পারছি না। আবার ভয় যদিও নিষেধ করে দেয়। অনেকক্ষণ ভেবে শেষে আমি মাধবীলতাকে ডাক দেই। মাধবী অফিসে আসতে আমি ওকে বসতে বলি, কিন্তু ওকে দেখে আমার সব গুলিয়ে যাচ্ছে। স্যার কিছু বলবেন? ও না, কাজটা শেষ, দরকার হলে ডাকবো। মাধবী কি বলবে চলে গেল। আমি ভাবছি এ কি করলাম, আমি মাধবী কি ভাববে, কিন্তু কি করব কিছুই মাথায় আসছিল না। এরপর আবার ঠিক করে 1 ঘন্টা পর আবার ডাক দেই। মাধবী রুমে আসতেই আমি ওকে বসতে বলি, কিন্তু আবার চুপচাপ বসে আছি। আমার মন আমাকে বারবার বলছে বলে দে বলে দে। অনেকটা সময় ধরে মনের মধ্যে কথাগুলো রেখে দিয়েছিস। মাধবী আমার দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকাই, আবার নিচের দিকে তাকিয়ে থাকি। কি হয়েছে, কোনো সমস্যায় আছেন? আমি মনে মনে ভাবছি, বলতে পারছি না, এটাই তো সমস্যা। ভালো আছেন? হ্যাঁ, কিন্তু এটা বলার জন্য না মানে আপনার কি শরীর খারাপ? না। আচ্ছা আপনি কাজ করুন, দরকার হলে ডাক দিব। মাধবী উঠে চলে যাচ্ছে, আমি ওকে পেছন থেকে ডাক দিই। শুনুন, আজকে আমাকে একটু সময় দিবেন, কথা ছিল। হ্যাঁ। এরপর চলে যায় সে হালকা হাসি দিয়ে। বলতেই পারেন, এটার জন্য এমন করার কি আছে? আর আমি ভাবছি বলে তো দিলাম, কিন্তু গিয়ে কি বলতে পারবো নাকি, আবার এই কি অবস্থা হবে। আমি ভাবতে ভাবতে কখন সময় হয়ে গেছে খেয়ালই নেই। মাধবী এসে ডাকলো আর বলল নিচে দাঁড়িয়ে আছে। আমিও নিচে গিয়ে গাড়ি বের হই। আজকে একটা পার্কে গেলাম, প্রায় ফাঁকা, দুজন বসে আছি নদীর দিকে মুখ করে। নদী মানে নদীর পাড়ে পার্ক আছে। মাধবী আপনি যেন কি বলবেন। দুজনেই চুপচাপ করে বসে আছি, আমি ওর দিকে তাকিয়ে আছি। এ কথার জন্য আজকে একটা পার্কে গেলাম, পার্কটা প্রায় ফাঁকা, দুজন বসে আছি নদীর দিকে মুখ করে। মাধবী আপনি জানি কি বলবেন। হ্যাঁ। এরপর চুপ করে আছি, মাধবীকেও দেখছি আমি চুপচাপ বসে আছে, সব নীরব। আমি ওর দিকে তাকিয়ে আছি। আমার দিকে তাকিয়ে কি হলো, কি ভাবছেন বলেন? আচ্ছা, আমি ছেলেটা কেমন? মানে যদি কাউকে বিয়ে করি সে কি খুশি হবে? এ কথার জন্য বলে হেসে দিল। আমিও বেকুবের মতো হাসছি। আমার মতে আপনি খুব সহজে একটা মানুষ যাকে যে কেউ পড়াতে পারে কোনো সমস্যা ছাড়াই। আপনাকে যে পাবে সে অনেক লাকি হবে। আর এখন এই প্রশ্ন, কাউকে পছন্দ হয়েছে নাকি? মানে বিয়ে নিয়ে ভাবা হচ্ছে। মাধবী আমার দিকে তাকিয়ে বলে, ওয়াও, আগে বলবেন না? না মানে মেয়েটা কে? আরে শুনুন, আসলে মেয়ের বাবা মা রাজি, কিন্তু মেয়েকে বলা হয়নি। আমি কথা বলবো মেয়ের সাথে। আপনার মতো ছেলেকে হাতছাড়া যেন না করে। শুনুন আগে। কি শোনার আছে? এখন বিয়ের সানাই বাজবে। আরে আমি আপনার কথা ভাবছি। মাধবী শুনেই চুপ হয়ে যায়। আপনি না বললেন আমার মতো ছেলে হয় না, যে পাবে সে অনেক খুশি হবে। তাহলে আপনি আবার ফিরে আসুন, আমাকে শেষ থেকে আবার শুরু করার চোখটা দিন। আর একবার আমি চাই আমরা আবার আমাদের অতীত ভুলে নতুন করে সব শুরু করতে। মাধবী আমার দিকে তাকিয়ে আছে। আপনার বাবা মাও রাজি, কিন্তু আপনাকে বলেননি। আমি নিষেধ করেছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে আপনি কি চান। এরপর মাধবী আবার নদীর দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। হঠাৎ মাধবী উঠে চলে যাচ্ছে, কিছুই বলেনি, চলে গেল। আমি ওখানেই বসে আছি।
একটা কিছু বলে যেত। কি জন্য গেল? 2 ঘন্টা ধরে ওখানে বসেছিলাম। একটু পর কল আসে মাধবীর বাবা। তুমি ওকে কিছু বলেছ? হ্যাঁ সব, কিন্তু কোনো উত্তর দেয়নি। বাসা আসলো, এসে আমাকে জিজ্ঞেস করলো আমি কি সত্যি মেনে নিয়েছি কিনা। পরে নিজের রুমে চলে গেল। ও হয়তো চায় না আঙ্কেল। আমরা মানাবো, তুমি ভেবো না। না আঙ্কেল, যদিও না চায় তো আমি জোর করব না। ঠিক আছে। এরপর আমি বাসায় চলে যাই, কিন্তু কিছুই ভালো লাগছে না। কিছু একটা বলে যেত। পরের দিন অফিসে আসলো না মাধবী। আমি ভাবলাম হয়তো আর আসবে না। আমি মাধবীর বাবাকে কল দিই। আঙ্কেল, মাধবী কই? ও তো ওর রুমে সকালে যেতে বললাম অফিসে, কিন্তু বললো ভালো লাগছে না, ও যাবে না। আঙ্কেলকে বললাম কোনো সমস্যা নেই। এরপর বসে আছে, কিন্তু কোনো কাজেই মন বসছে না আর। কিন্তু দুপুরের সময় মাধবীর নাম্বার থেকে কল আসলো। এটা দেখে আমি অবাক। হ্যালো মাধবী, আপনি আমাকে আবার কেন ফিরে পেতে চান? মানে আমি তো আপনার অনেক বড় সমস্যার কারণ ছিলাম। বলা যায় আপনার সুন্দর একটা জীবন নষ্ট করে দিয়েছি। দেখুন, আসলে যখন আমাদের বিয়ে হওয়ার কথা ছিল তখন আমি আপনার সম্পর্কে কোনো কিছুই জানতাম না। বাবা মায়ের ইচ্ছে বিয়ে করছিলাম, কিন্তু আপনাকে কেন যেন ভালো লাগতো। যখন আর বিয়েটা হলো না তখন কেন যেন সবসময় নিজের মধ্যে মনে হতো কিছু একটা হারিয়েছি। সবসময় একটা শূন্যতা অনুভব করতাম। এরপর আপনার সাথে পরিচয় হলো, কথা শুরু হলো। তখন দেখলাম যেমনটা আমি চেয়েছিলাম যে আমার জীবন সঙ্গী কেমন হবে, আপনি ঠিক তেমন। আপনার সাথে সময় কাটাতে কাটাতে একটা সময় বুঝতে পারি আমি যে শূন্যতা অনুভব করতাম সেটাই আপনি। যখন আপনি বলেন আমার উপর আপনার কোনো রাগ নেই, তখন আমার উপর থেকে একটা বড় বোঝা সরে যায়। একটা সময় বুঝতে পারি আমি আপনাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি। এই জন্যই আবার আমি আপনাকে ফিরে পেতে চাই। আমাদের শেষ হয়ে যাওয়া সেই গল্পটা আবার নতুন করে শুরু করতে চাই। মাধবী এতক্ষণ চুপচাপ আমার কথা শুনছিল। ধন্যবাদ সবকিছু সত্য করে বলার জন্য। এরপর ফোনটা রেখে দিল। আমি বসে আছি আর ভাবছি কেন এই প্রশ্ন, কেনই বা আমি আজকে নির্ভয়ে সব বলে দিলাম। একটু জড়তাও আসেনি, কিন্তু কেন কিছুই জানি না। এরপর 2 দিন হলো মাধবীর কোনো খবর নেই। আমিও কেন যেন ফোন দিতে পারিনি। কি যেন সব এক সংকোচ কাজ করছে। 2 দিন পর হঠাৎ মাধবীর কল আসলো। ফোন দিয়ে বলল, ভালো আছেন? হ্যাঁ। কালকে বিকেলে একটু বাড়ি আসবেন। হ্যাঁ। এরপর আবার রেখে দেয়। পরের দিনের অপেক্ষায় আমি রাতে আর ঘুমোতে পারিনি। পরের দিন বিকেলে আমি ওর বাড়ি যাই। না, এরপর ছাদে যাই। গিয়ে দেখি মাধবী এক কোনায় বসে আছে। আমি ওর কাছে গিয়ে পাশে বসে পড়ি। মাধবী আমার দিকে একবার তাকিয়ে আবার নিজের মতো বসে থাকে। আমিও চুপচাপ বসে আছি। আসলে আমি ওইভাবে ফিরে আসতে চাইনি। বিয়েটা ভেঙে যাওয়ার পর অনেক খারাপ লাগতো নিজের কাছে, কিন্তু আমি আর কোনোদিন নতুন করে ভাবিনি আপনাকে নিয়ে। আর যখন আপনি বললেন আপনি আমাকে ফিরে পেতে চান, ভেবেছিলাম না করে দিব, কিন্তু সব জানার পর আমি নিজ থেকেই আবার সব কিছু কেন জানি ভাবতে থাকলাম এবং শেষে এরপর চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর, এখনো বুঝেন নাই উত্তরটা? উত্তর? মাধবী হেসে দিল। আপনি আসলেই খুব বোকা। মানে? আমি পারমিশন দিলাম নতুন করে সবকিছু শুরু করার। আমি যেই খুশি হয়ে ওর দিকে তাকালাম তখন মাধবী বলে, কি শর্ত? মা বাবার সাথে সব মান অভিমান মিটিয়ে বাড়ি ফিরে যাবেন। আমার পুরো পরিবার চাই। আমার সবার সাথে থাকার খুব ইচ্ছা। এই মাধবীলতার ঘরে সব সময় হাসি খুশিতে পরিপূর্ণ থাকুক। অন্য অপূর্ণতা কেন শূন্যতা যেন মাধবীলতার ঘরে প্রবেশ করতে না পারে। কিন্তু আমার শর্ত আছে, এইটাই। আমি বললাম আমি রাজি। এরপর দুজনেই চুপ করে বসে আছি। হয়তো এখন কিছু বলার পালা, কিন্তু বলার সাহস পাচ্ছি না। কিছু বলবেন না?
আমি বুঝতে পারি, কিন্তু মুখ দিয়ে আসছে না। আমি আস্তে আস্তে আমার হাতটা ওর হাতের উপর রাখলাম। এরপর সেই একভাবে বসে আছি। আমি আপনাকে ভালোবাসি। আপনাকে? না মানে তোমাকে। হ্যাঁ। তুমি কিছু বলো। এখন না, অন্য কোনো একদিন। এখন প্লিজ। না। আমি চুপ করে বসে আছি। মাধবী আমাকে ডাক দেয়। হ্যাঁ, আমার কানের কাছে এসে বলে। এভাবেই কেটে যায় আরো কিছু সময়। আমি মাধবীর হাত ধরে নিচে আসি। ওর বাবা মা খুশিতে মিষ্টি নিয়ে আসে। আমি আমার বাবা মাকে বুঝিয়ে আবার তাদের বাসায় পাঠিয়ে বিয়ের দিন ঠিক করি। অবশেষে আমাদের বিয়েটা খুব সুন্দরভাবেই হয়। আমাদের শেষ হয়ে যাওয়া গল্পটা আবার শুরু হলো। হয়তো সেই শেষ থেকে আবার নতুন করে কাছে আসার গল্পটা বিধাতা আমাদের ভাগ্যে রেখেছেন এবং নতুন শুরুটা আমাদের জন্য শুভ হয়ে এসেছে। এখন মা বাবা খুব খুব খুশি মাধবীর মতো বউ পেয়ে। তারা যে ভুল করেছিলেন সেটা বুঝতে পারছেন। এখন মাধবীলতার ঘরে কোনো দুঃখের ছোঁয়া নাই। যা আছে সব কিছু হাসি, খুশি, ভালোবাসা, পূর্ণতা। এখন আমার খুশির সীমা নেই মাধবীলতার মতন এমন জীবনসঙ্গী পেয়ে।